ভালোবাসার সকল প্রকার পার্ট গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে। আজকে টিভির সামনে বসে আছে হাজারো মানুষ। সবাই চোখ জোড়া যে টিভির পর্দা থেকে চোখই সরাতে পারছে না। যে সবাই ভয়ে জড়সড় হয়ে আছে। ও সরি, আপনারা কিছু বুঝতে পারছেন না তাই না? চলুন আপনাদের ব্যাপারটা ক্লিয়ার করে দিই। কিশোরগঞ্জ জেলা টুঙ্গিপাড়া গ্রামে একের পর এক লাশ পাওয়া যাচ্ছে। তবে আগে থেকে আজকের খুনটা একদম ভয়ঙ্কর। পুলিশ সুপার আদনান সাহেব এসেছেন লাশের তদন্ত করতে, কিন্তু তদন্ত তো দূরে থাক, লাশের এইরকম চেহারা দেখে তিনি এক্ষুনি প্যান্টে হিসু করে ফেলবে লাশের এমন অবস্থা দেখে। এসআই আকবর আলীর কাছে গিয়ে বলতে শুরু করে, স্যার স্যার আমি এই লাশের তদন্ত করতে পারবো না, প্লিজ স্যার। লাশের যে অবস্থা তাতে আমার মনে হয় ফরেনসিক্স ল্যাবরেটরিতে নেওয়ার আগে তো লাশের টুকরো টুকরো অংশগুলো জোড়া লাগাতে হবে। স্যার আমি বলি কি, আপনি নিজেই একটু লাশের তদন্ত করেন, আপনার তো স্যার অনেক সাহস স্যার। চুপ বেটা বেয়াদব, আমার উপর কথা বলোস? তোর তো সাহস কম না। যা বলছি তাই কর, লাশের তদন্ত কর গিয়ে। জি জি স্যার, এখনই যাচ্ছি স্যার। মনে মনে, আরে বেটা, আমার যদি সাহস থাকতো তাহলে কি তোকে পাঠাতাম? আরে বেটা, তোর অবস্থা দেখে বুঝতে পেরেছি যে লাশকে ওই শালা ডিকে মেন্টাল তাকে উলঙ্গ করে টর্চার করেছে। যা তোর চেহারা দেখেই বুঝতে পেরেছি। আবার আমাকে কিনা লাশের কাছে যেতে বলে, আমি সেখানে গেলে তো আর দেখতে হতো না, বরং দেখার আগেই হিসু করে ফেলতাম। স্যার স্যার লাশ চেক আপ করে কিছু পাইনি, তবে আগের খুনগুলোর মতোই সেম। এবারে লাশের কপালেও লেখা আছে ডিডিকে মেন্টাল। তবে লাশের যা অবস্থা তা দেখে আইডেন্টিফাই করা খুব মুশকিল যে লাশটা কার, কিংবা তার পরিচয়। লাশের শরীরে কোনো কাপড় চোপড় নেই, বিভিন্ন জায়গায় কাটা অংশ, এবং কাটা অংশতে মনে হয় যে লবণ এমনকি মরিচের গুঁড়ো দিয়েছে। কি কি বলছো তুমি? জি স্যার, এই খুনি শনাক্ত করা সম্ভব নয় এবং মুশকিল হবে বটে। চুপ চুপ, আরে ভাই, তুই কি আমাকে মারছাস নাকি? শুধু দোয়া কর যাতে কেসটা আমার হাতে না আসে। জি স্যার। পুলিশরা তাদের মতো করে লাশের তদন্ত করতে নিয়ে চলে গেছে। বিকাল হয়েছে, অনেকখানি সময় হয়ে গেছে। এখন আগের থেকে পরিবেশ একটু আগের থেকে অনেকটাই ভালো। রাস্তার পাশ দিয়ে যাচ্ছে আমাদের হারুন কাকা। যেতে যেতে দেখতে পাই ঈশানকে। দেখেই ডাকতে লাগলো, ওই ঈশান, ওই ঈশান, এদিকে আয় তো। কি রে, কোথায় যাচ্ছিলি তুই? আ আ আ ওহো, আপনাদের তো বলতেই ভুলে গেছি, আমাদের গল্পের নাম ঈশান আহমেদ। তবে আমাদের গল্পের নায়ক কিন্তু বোবা। আর হ্যাঁ, আমাদের হিরোর কিন্তু আর একটা নাম আছে, তা এখন বলবো না, গল্পের সাথে থাকুন, জানতে পারবেন। কি রে, কি বললি? বুঝতে পারলাম না তো। আ আ আ তখন ঈশান ইশারায় বুঝিয়ে দিল যে সে রফিক চাচার চায়ের দোকানে বসেছিল। ওহ, কিছু কি শুনেছিলি আজকে যে আরও একটা মার্ডার হয়েছে সেই ব্যাপারে? ও আচ্ছা, যা তাহলে এখন, পরে আমার সাথে দেখা করিস কেমন? দেখছেন, কথা বলতে বলতে আপনাদের আমাদের নায়কের পুরো পরিচয়টা দিতে ভুলে গেছি। তার এই পৃথিবীতে আপন বলতে কেউ বেঁচে নেই। খুব ছোট্টবেলায় তার বাবা মাকে হারিয়েছে। তার বাবা এলাকার একজন সম্মানীয় ব্যক্তি, সাথে এই জেলার একজন সৎ ও দায়িত্ববান চেয়ারম্যান ছিলেন। মা গৃহিণী, কিন্তু এক কালবৈশাখী ঝড়ে তাদের পুরো পরিবারের ধ্বংস হয়ে যায়। ছোট্টবেলায় তার বাবা মাকে নিজের চোখের সামনে খুন হতে দেখে ছোট্ট ঈশান। এই দৃশ্য দেখে সে কথা বলার ভারসাম্য হারিয়ে ফেলে। বাবা মায়ের একমাত্র সন্তান, তাই বড় হতে কষ্ট হয়নি তার। বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তি থাকার কারণে বড় হতে কষ্ট করতে হয়নি তার। হঠাৎ তার পকেটে থাকা মোবাইল ফোন বেজে ওঠে। রিসিভ করতেই একজন বলে ওঠে, হ্যালো ভাই, আপনি কোথায়? আমরা শালা কুত্তার বাচ্চাটাকে ধরে এনেছি। শালা শুয়োরের বাচ্চাটা বড্ড বেশি কথা বলছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। শালা শুয়োরের বাচ্চা বেশি কথা বলছে তাই না? তোরা দাঁড়া, আমি আসছি। কি আপনারা ঠিকই ধরেছেন, ঈশান কথা বলতে পারে, তবে সেটা কেউ জানে না। প্রয়োজন ছাড়া তেমন কথা বলে না সে। তাই তো তাকে গ্রামের অনেককে গঙ্গা বলে ডাকে। আমি বলেছিলাম না যে তার একটা পরিচয় আছে? হ্যাঁ, সেই কেউ না, ডিডিকে।
মেন্টাল, যাকে সবাই এক নামে চেনে। এমনকি মেয়েরা বাচ্চাদের ঘুম পাড়ায় এই ডিডিকে মেন্টাল নামে শুনিয়ে, যা শুনে বাচ্চারাও ভয়ে গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়ে। এতটাই হিংস্র আর ভয়ঙ্কর সে। বাবা মায়ের হত্যার প্রতিশোধ নিতে, কারো প্রাণ নিতে পিছুপা হটেনি সে। এইদিকে ভাই আসছেন? ভাই এ তো অনেক গালাগালি করছে আপনাকে। তাই নাকি? এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তুই গিয়ে আমার স্পেশাল থেরাপির বক্সটা নিয়ে আয়। ওকে ভাই, এক্ষুনি আনছি। কিরে শালা জানোয়ারের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই ওকে গালাগালি করিস? ওকে যা, তোকে মাফ করে দেব, তবে এক শর্তে। সেটা হলো, তোকে আমি 5টা প্রশ্ন করব, তা ঠিক সঠিক এবং সত্যি সত্যি যদি বলিস তাহলে তোকে কিচ্ছু করব না, ওকে? তুই মারবি আমাকে? তুই আসলে একটা জোকার, আমাকে মজা দিলি তুই। তোর মতো চুনুবুটি মারবি আমাকে? আমাকে চিনিস আমি কে? আমার পুরো পরিচয়টা তুই জানলে মনে হয় প্যান্টে হিসু করে দিবি। ডেভিডের এই রকম কথা শুনে তো মাথায় আগুন জ্বলছে। তার এই রকম হাসি দেখে কানের নিচে পরপর 5টা থাপ্পড় খেয়ে যেন পুরো দুনিয়া দাড়ি ওলট পালট হয়ে গেছে। কিরে হাসিটা এখন কই গেল তোর? শালা কুত্তার বাচ্চা, তুই আমাকে ঠাপ্পুর মারলি? তোর কলিজা বের করে আমি রাস্তার কুকুরকে খাওয়াবো। চুপ, একদম চুপ কর। তোকে যা প্রশ্ন করবো তার সঠিক উত্তর দিবি। শালা কে তুই যে তোর করা প্রশ্ন আমাকে উত্তর দিতে হবে? ভাই এই নিন ভাই আপনার স্পেশাল বক্সটা। হুম, দে। আচ্ছা, বক্সটার ঢাকনাটা খুলে আমার সামনে দে। জি ভাই এই নিন। এসব কি? তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? ডিডি কে মেন্টাল মানে ঈশান আর কোনো কথা ছাড়াই বক্স থেকে একটা প্লাস বের করে তার হাতের বুড়ো আঙুলে চাপ দিয়ে ধরে, আর একটা চিমটি দিয়ে এক টানে তার নখ তুলে ফেললো। আরে পাগল হলি নাকি? প্লিজ আমাকে ছেড়ে দে। আর কোনো কথা না শুনে একের পর এক তার হাতের 5টা আঙুল কেটে ফেললো ঈশান। তা দেখে সাব্বিরকে গলার পানি শুকিয়ে গেছে, আর ডেভিডের চিৎকার শুনে যেন পুরো থরথর করে কাঁপছে। চুপ শালা কুত্তার বাচ্চা, তুই জানতে চেয়েছিলি না আমার পরিচয় কি? আমার পরিচয় শুনতে চাস তাই না? শোন তাহলে আমার পরিচয়। ডিডিকে মেন্টালের নাম শুনেছিস? আমি সেই যাকে সবাই এক নামে চেনে, মেন্টাল। মেন্টাল ভাই, আপনি প্লিজ আমাকে মাফ করে দিন ভাই। ভাই আমি না জেনে অনেক বড় ভুল করেছি ভাই। প্লিজ আমাকে মারবেন না। আপনি যা জানতে চান বলুন, আপনাকে সব প্রশ্নের উত্তর দিব, তবু আমাকে মারবেন না। কিরে, এটুকুতেই সিংহ থেকে ইঁদুর হয়ে গেলি নাকি? ঈশানের এই কথা শুনে হাসতে থাকে, কেননা নিশান দেখতে পায় ডেভিডের প্যান্ট ভিজে গেছে, অর্থাৎ ডেভিড ভয়ে প্যান্টে হিসু করে দিয়েছে। ওকে, ইউসুফ খানকে চিনিস? তাকে কে 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 মেরেছিলি? কেনই বা মেরেছিলি? এ সম্বন্ধে আমি তোর কাছে সবটুকু জানতে চাই। ভাই এই বিষয়ে আমি কিছু জানি না ভাই। প্লিজ ভাই আমাকে ছেড়ে দিন ভাই। বা ওই ইউসুফ খানের আপনার কি হয় ভাই? কেন তার জন্য শুধু শুধু আমাকে মারছেন ভাই? ঈশান আর কোনো কথাই শুনে বক্স থেকে একটা চাকু বের করে হাত তার সামনে টেনে ধরে, ক্যাচ ক্যাচ করে গাড়তে থাকে তার নিশানি। ডেভিড শুধু চিৎকার করছে, কিন্তু তার চিৎকার এই 4 দেওয়ালের বাইরে যায় না, যা দেখে সাব্বির নিজে সেখান থেকে ভয়ে সেই জায়গা পদত্যাগ করে। ভাই ভাই ভাই, আমি আমি সব বলছি ভাই। প্লিজ আমাকে আর মারবেন না ভাই, প্লিজ ভাই। শালা কুত্তার বাচ্চা, তুই জানতে চাস ইউসুফ খানকে? ইউসুফ খান হলো আমার জন্মদাতা পিতা, আমার বাবা হয় বাবা। ওকে বল তাহলে আমিও শুনি। ভাই সেদিন রাত্রে আমরা 5 জন আপনার বাবাকে খুন করি, সাথে আপনার মাকেও। কিন্তু ভাই সেদিন আমরা এই কাজটা করতে চাইনি ভাই। ভাই ওই জাহিদ চেয়ারম্যানের কথা শুনে আমরা এই কাজটা করেছি ভাই। আমাদের অনেক টাকা দিয়েছিল। তখন আমরা আপনার বাবাকে ছুরি দিয়ে কোবাচ্ছিলাম, তখন হঠাৎ আপনার মা রুমের ভিতরে চলে আসে। সেদিন আমরা 5 জন আপনার বাবা মাকে খুব নৃশংসভাবে হত্যা করি। তাদের প্রত্যেকটি দেওয়ারকে আমরা ছিন্ন ভিন্ন করে দিই, যাতে কেউ চিনতে না পারে। কিন্তু হঠাৎ করে তার ছেলে চলে আসে। তার মানে ভাই আপনি চলে আসেন। কিন্তু ভাই আপনাকে আমরা ধরতে পাইনি, তাই আপনি বেঁচে গিয়েছিলেন। সে 3জন কে ছিল? তাদের নামই বা কি? মুন্না, হাসিবুল, শিয়াব। তাদেরকে কোথায় পাবো? তাদেরকে ভাই নাইট ক্লাবে পাবেন। আর কোনো কথা না শুনেই হাতে থাকা ছুরিটা দিয়ে তার পাটা এক টানে ছিঁড়ে ফেলে। সাথে সাথে এক গগন কাঁপানো চিৎকার দিয়ে ওঠে। মাগো!
এবং সেই কাটা স্থানে লবণ আর মরিচের গুঁড়া ঢেলে দেয়। এতে যেন আরও গগন কাঁপানো এক চিৎকার দিয়ে ওঠে। ও মা গো! তার এই চিৎকারে যেন পুরো বিল্ডিং থরথর করে কাঁপছে, শরীর থেকে যেন এখনো রুহুটা বেরিয়ে যাবে। তার এই রকম অবস্থা হয়েছে, যেমন মুরগি জবাই করলে ছটফট করে, ঠিক তেমনই তার অবস্থা হয়েছে। তুই বড় বেশি চেঁচাচ্ছিস, তোর চিৎকার শুনতে আমার আর ভালো লাগছে না। তোর খেল খতম, গেম ইজ ওভার নাও। এই বলে বক্স থাকা চাইনিজ কুড়ালটা বের করে এক কোপে তার শরীর থেকে মাথাটা আলাদা করে দিল। নিমেষেই যেন পুরো রুমটা রক্ত লালে ছুঁয়ে গেছে এবং আরও চাইনিজ কুড়ালটা উঠে তার শরীরে আরও কোপাতে থাকে। নিমেষে শরীরটা যেন হাজারো টুকরা হয়ে গেছে, শরীরটা ভিন্ন ভিন্ন হয়ে গেছে। অনেকক্ষণ এইভাবে কোপানোর পর ক্লান্ত হয়ে চেয়ারে বসে পড়ল ঈশান। পকেট থেকে ফোনটা বের করে সাব্বিরকে কল করে বলল, তুই কোথায়? তাড়াতাড়ি এখানে আয়, সাথে আরও দুজনকে নিয়ে আসিস। ওকে ভাই। এরই মধ্যে সাব্বির ও তার দরবার এসে হাজির হলো ঈশানের সামনে। একটু সামনে তাকিয়ে দেখে তার চোখ জোড়া যেন কঠোর থেকে বের হয়ে আসবে। সাব্বির ভয়ে ভয়ে ঈশানকে বলতে থাকে, ভাই লাশের কি অবস্থা ভাই? শোন, এই কুত্তার বাচ্চাটাকে 4 রাস্তায় মরে গিয়ে ঝুলিয়ে রাখবি। ওকে ভাই। এই বলে ঈশান গোডাউন থেকে বের হয়ে বাড়ির পথে যেতে লাগলো। কিছুটা পর যেতে না যেতেই দেখতে পায় তার সামনে কালো রঙের একটা গাড়ি। গাড়ির ভিতর যেন কিছু একটা আছে, তা দেখার জন্য সে কালো গাড়িটার কাছে একটু এগিয়ে যায় এবং সেখানে গিয়ে সে দেখতে পায়, তা দেখে তার চোখ জোড়া যেন কঠোর থেকে এক্ষুনি বেরিয়ে আসবে। কেননা উলঙ্গ ও নগ্ন অবস্থায় দুটো দেহ গাড়ির মধ্যে তারা নঙ্গনীলা করছে। এই দেখে ঈশানের পায়ের রক্ত যেন মাথায় উঠে যায়। হঠাৎই গাড়ির ভেতর থেকে কেউ একজন বলে ওঠে, ঈশান, তুই এখানে কি কি করিস? ঈশানকে দেখেই তারা দুজনেই তাদের কাপড় পরতে থাকে এবং গাড়ি থেকে বের হয়ে দিশা নামের মেয়েটা ঈশানকে ঠাস ঠাস করে 5টা থাপ্পড় দিয়ে দেয় আর বলতে থাকে, শালা গুঙ্গার বাচ্চা গুঙ্গা, শালা কুত্তার বাচ্চা, আর আসার সময় পেলি না? এইসব যদি কাউকে বলেছিস তো তোর গলা থেকে শরীরটা আলাদা করে ফেলবো, শালা গুঙ্গার বাচ্চা। আহা, দিশা চলো আমরা এখান থেকে চলে যাই। এই শালা ফকিন্নির বাচ্চাটা আর আসার সময় পেল না। চলো বেবি, আমরা অন্য কোথাও গিয়ে রোমান্স করি। বেবি চলো, ওই শালা ফকিন্নির বাচ্চাটা সব গন্ডগোল করে দিল। এই বলে তারা দুজন গাড়ি নিয়ে চলে যায় অন্য কোথাও। ঈশান ছটপট করে পকেট থেকে ফোনটা বের করে সাবিরের নাম্বারে কল করে এবং বলতে থাকে, তোকে 2টা ছবি আমি সেন্ড করেছি, তাদেরকে এখনই ধরে আমরা বাংলোতে নিয়ে আয় ইমিডিয়েটলি। ওকে ভাই, আমরা তাদেরকে এখনই ধরে আপনার বাংলোতে নিয়ে আসি ভাই। এদিকে ঈশান তার বাংলোতে চলে এসেছে। এসে ফ্রেশ হয়ে সোফায় বসে আছে, সাবিরের আসার পথে তাকিয়ে আছে। হঠাৎ বাইরে গাড়ি আসার শব্দ শুনতে পায় ঈশান। দরজা খুলে দেখতে পায় তাদের দুইটাকে ধরে এনেছে সাব্বির আর তার দলবল। ভাই নেই নি দুটোকে। অনিক আর দিশা ঈশাকে দেখে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, তুই কে আর আমাদের এখানে ধরে এনেছিস কেন? আমাদের যেতে দে বলছি, না হলে কিন্তু তোর ভালো হবে না। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? শালা গুঙ্গার বাচ্চা, তুই কথা বলতে পারিস আর আমরা সেটা জানি না? তার মানে তুই ভার্সিটিতে এবং বাহিরে মানুষের সামনে নাটক করতি যে তুই গুঙ্গা। আর কোনো কথা বলতে না দিয়ে ঈশান হাবিবকে বলে, এই শালাকে নিয়ে আমার স্টোর রুমে যায়। দিশাকে সেখানে রেখে তারা স্টোর রুমে চলে যায় অনিককে নিয়ে। সেখানে গিয়ে সাব্বিরকে বলে, এর শরীর থেকে সব কাপড় খুলে ফেল। ওকে ভাই। অনিককে চেয়ারের সাথে বেঁধে ফেলে এবং তার শরীর থেকে কাপড় খুলে ফেলে। কাপড় খুলে শেষ তার স্পেশাল বক্সটা থেকে একটা চাইনিজ কুড়াল বের করে সোজা অনিকের পুরুষ লিঙ্গ কেটে ফেলে। সাথে সাথে অনিক এক গগনে কাঁপানো চিৎকার দিয়ে ওঠে। সাব্বির, হাবিব ও তার দরবার সবাই ঈশানের এই রূপ দেখে ভয়ে শেষ। আজ ঈশানকে এতটা হিংস্র লাগছে। কোমর থেকে পিস্তলটা বের করে ঈশান শাট শাট করে অনিকের মাথায় 6টা বুলেট ভরে দিল ঈশান। মুহূর্তে যেন পরিবেশটা থমকে গেছে। জানলার ফাঁক দিয়ে দিশা ঈশানের এই রূপ দেখে ভয়ে জড়সড় হয়ে গেছে এবং নিশান সাব্বিরকে বলে, এর এরকম অবস্থা করবি যাতে এর শরীর থেকে কেউ বুঝতে না পারে যে এটা আসলে কে, আর একেও ঠিক 4 রাস্তার মোড়ে আম গাছে ঝুলিয়ে দিবি। জি জি ভাই। ওকে, তোরা এখন এখান থেকে চলে যা। কিন্তু ভাই এই মেয়েটার কি করব? তোকে ঠিক আমি 2 ঘন্টা পর ফোন করব। এসে এই শাড়ির ডেড বডিটা নিয়ে যাবি তুই, ঠিক ওই 4 রাস্তার মোড়ে আম গাছে ঝুলিয়ে দিবি।
একেও। তার আগে এর সাথে কিছু হিসাব চুকিয়ে নিয়ে সাব্বিররা অনেকের লাশটা নিয়ে বেরিয়ে যায় বাংলো থেকে এবং বাংলোর মধ্যে শুধু ঈশান আর দিশা একা। দিশা এবার ঈশানকে ভয়ে ভয়ে বলতে থাকে, দেখ, তুই আমাকে ছেড়ে দে, তাহলে তোর ভালো হবে। না হলে তুই জানিস তো ভার্সিটিতে তোর কি হাল করব। ঈশান আর দিশাকে কোনো কথা বলতে না দিয়ে পাজা খোলা করে তার বেডরুমে নিয়ে যায় দিশাকে। দরজা লাগিয়ে দেয় ভেতর থেকে। দিশাও এই দেখে যেন ভয়ে শেষ। ঈশান আবার দিশার দিকে এগোতে থাকে, সাথে শার্টের বোতাম খুলতে থাকে। তুই আমাকে ছুবি না। তুই আমার কাছে আসলে কিন্তু তোকে আমি খুন করে ফেলবো বলে দিলাম। তোর খুব শরীরের চাহিদা, তাই না? আজ তোর এমন অবস্থা করব যে পুরো পৃথিবীর মানুষ আজকের এই ঘটনা মনে রাখবে। এই বলে ঈশান দিশার ওপর ঝাঁপিয়ে পড়ে, একে একে শরীরের সব কাপড় খুলে ফেলে দেয়। ঝাঁপিয়ে পড়ে দিশার শরীরের ওপর। দিশা শুধু চিৎকার করছে। এইভাবে দীর্ঘ 1.5 ঘন্টা শারীরিক অত্যাচার করে ঈশান। দিশা আর সহ্য করতে না পেরে সেখানেই সেন্সলেস হয়ে যায় এবং ঈশান তার শরীরের ওপর থেকে ওঠে, কাপড় পরে নেয় এবং ঘর থেকে তার স্পেশাল বক্সটা বের করে আনে। বক্সটা খুলে সেখান থেকে একটা চাইনিজ ছুরি বের করে এবং সাইকোদের মতো দিশার শরীর থেকে একের পর এক আঘাত করতে থাকে। শরীরের এবং চেহারের এমন কোনো অবস্থা করে দেয় মানুষের কলিজার পানি শুকিয়ে যাবে। পকেট থেকে ফোনটা বের করে সাব্বিরকে আবার আসতে বলে, যাতে দিশার লাশটা ঠিক ওই আম গাছেই ঝুলিয়ে দেয়। আর হ্যাঁ শোন, এই তিনজনকে খুঁজে যেখান থেকে পারিস নিয়ে আয়। আর এদের নাম মুন্না, হাসিবুল, সিহাব। এই নে ঈদের পিক। কাল সন্ধ্যায় আমি এদের আমার বাংলোতে দেখতে চাই। ওকে ভাই। সকাল 7টা বাজে। আজকেও ঠিক সেই ডিডিকে মেন্টালের খবর। আজকে সকাল 7টার এক জমজমাট খবর নিয়ে হাজির হয়েছি আমি, তানিয়া। আগের দিনের মতোই ঠিক 4 রাস্তার মোড়ে আম গাছে ঝুলিয়ে রেখেছে 3টি লাশ। তবে 2টি লাশ পুরুষ, আরেকটি লাশ মেয়ে। তবে মেয়েটিকে রেপ করা হয়েছে এবং 3টি লাশকেই এমনভাবে খুন করা হয়েছে যে তাদের আইডেন্টিফাই করতে পারছে না পুলিশ। গোপন সূত্রে জানা গেছে এই খুন 3টি ডিডিকে মেন্টালের গ্যাংয়ের লোকেরা করেছে। এরকম আরও খবর জানতে ও শুনতে আমাদের টিভির স্ক্রিনে চোখ রাখুন। ধন্যবাদ সবাইকে। ঈশান ঘুম থেকে উঠে নাস্তা করে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে গাড়ি বের করে। ভার্সিটিতে চলে যায় ঈশান। ভার্সিটি গিয়ে ধাক্কা খায় আমাদের গল্পের নায়িকার সাথে। ফারিয়া দেখতে ডানা কাটা পরি, হরিণী চোখ, গোলাপি ঠোঁট, ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল, যা তার সৌন্দর্যের আরও বাড়িয়ে তুলেছে। কিন্তু খুব অহংকারী। বাবার একমাত্র মেয়ে বলে কথা। বাবা চেয়ারম্যান, মা গৃহিণী, তাই সবাই ফারিয়াকে ভয় পায়। ফারিয়া উঠে ঈশানের গালে ঠাস ঠাস করে 5টা থাপ্পড় লাগিয়ে দেয় আর গালি দিতে দিতে বলে, শালা ফকিনি বাচ্চা, চোখ কি বাড়িতে রেখে ভার্সিটিতে আসিস? শালা ফকিনি বাচ্চা। আ ও তুই তো আরো গঙ্গার শালা, গঙ্গার বাচ্চা। তোকে তো আমি। এই বলে পা থেকে জুতা খুলে ঈশানের গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় লাগিয়ে দেয় ফারিয়া আর বলতে থাকে, তোকে যদি আর আমার সামনে দেখি তো সেই দিন বুঝবি এই ফারিয়া কি জিনিস। শালা কুত্তার বাচ্চা, যা ভাগ শালা ফকিনি বাচ্চা। ঈশান আর কোনো কথা না বলে ভার্সিটি থেকে বেরিয়ে আসে। বাড়িতে গিয়ে একটা টানা ঘুম দেয়। বাড়ি থেকে আর বের হয়নি ঈশান। হঠাৎ ঈশানের মোবাইলে ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় সাব্বির কল করেছে। ফোনটা রিসিভ করে বলে, হ্যালো, বল কি খবর? ভাই শালা কুত্তার বাচ্চাগুলোকে তুলে এনেছি। ওকে, আমি সন্ধ্যায় আসিস আর সব কিছু রেডি রাখবি। সন্ধ্যায় ঈশান বেরিয়ে যায় বাংলার উদ্দেশ্যে। সেখানে গিয়ে দেখতে পায় 3 জনকে অজ্ঞান করে রাখা হয়েছে। ঈশান যেতে সাব্বির বলে ওঠে, ভাই এই যে ওদের ধরে এনেছি। সারাদের চোখে পানি ছিটে দিয়ে জ্ঞান ফেরাও। তাদের 3 জনের চোখের পানি ছিটিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে তাদের জ্ঞান ফিরে আসে। তাদের 3 জনের সামনে 200 ওয়াটের লালচে রঙের বাতি জ্বলছে। ভয়ে তারা জড়সড় হয়ে গেছে। হঠাৎ কারো ডাকে ঘোর কাটে তাদের। কি রে, জ্ঞান ফিরলো তাহলে তোদের? ফাইনালি তোদের আমি আমার হাতের কাছে পেলাম। মানে কে তুই আর কি বলছিস এসব? আমাদের এখানে এনেছিস কেন? এই তুই কি জানিস আমরা কে? তুই কাদের তুলে এনেছিস? চুপ শালা কুত্তার বাচ্চা, একদম চুপ। ইউসুফ খানকে কেন মেরেছিলি? টাকা পেলে শুধু খুন কেন, নিজের বউকে অন্যের পেটে পাঠাতে তো ভাববো না। এরই নাম টাকা মামা, এরই নাম টাকা। এখন তোর কি চাই বল? তোদের আর বাঁচিয়ে রেখে আর আমার পাপের পালা ভারী করতে চাই না। এই বলে সাব্বির ডাকে সবকিছু আনতে। কিছুক্ষণের মধ্যেই সবকিছু হাজির। তাদের 3 জনের সামনে আছে
অ্যাসিডের এক ডারাম, তাই আবার ফুটন্ত অ্যাসিড, যেখানে কোনো মানুষ ফেলে দিলে নিমেষেই শরীর থেকে মাংসগুলো গলে পড়বে। যাই এই ফুটন্ত অ্যাসিড দেখে বোঝা যাচ্ছে। আর কোনো কথা না শুনেই তাদের তিনজনকে সেই ফুটন্ত অ্যাসিডের ডামে ফেলে দেয়। তাদের তিনজনের চিৎকার যেন রুমের বাইরে যেতে না পারে। দেখতে দেখতে নিমেষেই তাদের শরীরের মাংস গলে খসে পড়ছে। এখন শুধু তাদের কঙ্কাল দেহটা পড়ে আছে। ঈশান এবার অট্ট হাসিতে মেতে ওঠে। তোদের জন্য আমি আমার শৈশব খুব কষ্টে কাটিয়েছি, শুধুমাত্র তোদের জন্য। হ্যাপি জার্নি। এবার ওই জাহিদ চেয়ারম্যানের হিসাব মেটাতে হবে। তোরা খোঁজ নে কোথায় সেই শালা জানোয়ারের বাচ্চাটা, তাকে তুলে নিয়ে আয় এখানে। ওকে ভাই, আজকেই শালাকে তুলে নিয়ে আসিস। হে হাবিব, তোরা সবাই চল আমার সাথে। এই বলে তারা তাদের কাজে চলে গেল। এদিকে ফারিয়া একটা শপিং মলে এসেছে কিছু কেনাকাটা করতে। হঠাৎ দেখতে পায় কিছু লোক তার বাবাকে তুলে নিয়ে যাচ্ছে। তা দেখে তাদের ফলো করতে থাকে। এক পর্যায়ে তারা দেখতে পায় একটা বাংলোর ভিতর তারা বাবাকে জোর করে নিয়ে যাচ্ছে। সেও লুকিয়ে বাংলোর ভিতরে ঢুকে পড়ে। কিছুটা এগিয়ে গিয়ে দেখতে পায় বাবাকে কিছু লোক চেয়ারের সাথে বেঁধে রেখেছে। তারপর সাব্বির ফোন বের করে ঈশানকে স্টোর রুমে আসতে বলে। ভাই, কাজ হয়ে গেছে, আপনি আসেন। ওকে, আসিস। কিছুক্ষণের মধ্যে ঈশান চলে আসে আর বলতে থাকে, গেম স্টার্ট নাও। হঠাৎ করে গলার আওয়াজ শুনে সবাই তাকায় ফারিয়া। ফারিয়া ঈশানকে দেখে সে যেন কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছে আর মনে মনে বলতে থাকে, ঈশান, সে এখানে কি করছে? আর সে কথা বলতে পারে? এই 16 বছরে একবারের জন্য তাকে কারোর সাথে কথা বলতে দেখিনি, আর আজকে কিনা সে কথা বলছে। না না, আরেকটু দেখি কি হয়। এই কথাটা বলে সে দেখতে থাকে কি হয় আরও। ঈশান এবার বলতে শুরু করে, কি রে, ইউসুফ খানকে কেন মেরেছিলি? তাকে তুই নৃশংসভাবে কেন খুন করেছিস বল? একজন সৎ চেয়ারম্যানকে মারার আগে দুইবার ভাবলি না? ইউসুফ খান আর তার স্ত্রীকে কোনো নৃশংস মেরেছিলি তুই? শালা কুত্তার বাচ্চা, বল, মুখ খোল বলছি। তোর নামে 4টা মার্ডার কেস, 2টা রেপ কেস আছে, তা কি সত্যি? তুই কে আর তোকেই বা কেন বলবো যে আমি তাদেরকে কেন মেরেছি? তুই কে রে শালা? আমাকে চিনিস শালা ফকিনির বাচ্চা? আমার একটা ফোনে তোকে জেলেখানার ওই 4 দেওয়ালের মধ্যে পৌঁছে মরে থাকবি, আর আমার সাথে পাঙ্গা নিবি না। সাবির, আমি কিন্তু আর আমার রাগ কন্ট্রোল করতে পারছি না। সে আমার পরিচয় শুনতে খুব আগ্রহী, একটু আমার পরিচয়টা শুন। ওকে ভাই। সাব্বির 3টা থাপ্পড় মেরে বলতে থাকে, তুই জানিস সে কে? আরে শালা গাধা, সে এমন একজন মানুষ যার নাম শুনিয়ে মায়েরা তাদের সন্তানদের ঘুম পাড়ায়। এ হলো সেই মানুষ। এ যেখানে পা রাখে ঠিক ওই জায়গাটা 24 ঘন্টার মধ্যে ব্লক হয়ে যায়। পরিবেশটা তখন এতটা নিস্তব্ধ আর শান্ত হয়ে থাকে যে কাকপক্ষীরাও পর্যন্ত টু শব্দ করে না। আর তুই কিনা তাকে চিনিস না? আর সে আর কেউ না, সে হলো ডিডিকে মেন্টাল, যার ক্যারেক্টারে নেই কোনো কমা, নেই কোনো দাড়ি, একদম ফুল স্টপ। এছাড়াও তুই যে ইউসুফ খান ও তার স্ত্রীকে মেরেছিলি, তারা ছিল ভাইয়ের বাবা মা। তুই তাদেরকে মেরেছিলি, শালা কুত্তার বাচ্চা। এই বলে সাব্বির একটা কাচের বোতল তুলে ঠিক মাথার মাঝ বরাবর বাড়ি মারে। মুহূর্তে সেই পুরোটা নিস্তব্ধ হয়ে গেছে। এদিকে ফারিয়া ভাবছে, তার মা মা মানে ঈশান খুনি, যাকে কিনা 18টা ডিস্ট্রিক্টের পুলিশ খুঁজে বেড়াচ্ছে। এ কি সেই ঈশান যাকে ভার্সিটিতে শান্তশিষ্ট দেখে অনেক অপমান আর অত্যাচার করেছি? আর আমার বাবা কিনা একজন খুনি, তাও আবার রেপ করেছে। ছি ছি, আজ বাবার প্রতি জানি না কেন এত ঘৃণা লাগছে। এদিকে ঈশান বলতে থাকে, আমার স্পেশাল বক্সটা নিয়ে আয়। সাবির আর হাবিব, তুই এর শরীর থেকে কাপড় চোপড় খুলে ফেল। হাবিব কাপড় খুলে পেল। এখন পরনে একটা ছোট্ট প্যান্ট, আর কোনো কিছুই না বলে বক্স থেকে চাইনিজ কুড়ালটা বের করে তার পুরুষ লিঙ্গটা এক কোপে শরীর থেকে আলাদা করে ফেলে এবং সেই চাইনিজ কুড়ালটা দিয়ে একের পর এক শরীরে আঘাত করতে থাকে। জাহিদের চিৎকারের জন্য পুরো ঘর থরথর করে কাঁপছে, যেন মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। এখনই দেয়াল ভেঙে ইটগুলো যেন খসে পড়বে এবং আরও সেই কাটা স্থানে লবণ ও লাল মরিচের গুঁড়া ঢেলে দেয় ঈশান। এতে যে জাহিদের দেহ ভেদ করে রুহুটা বেরিয়ে যাবে। ফারিয়া তার বাবার এই দৃশ্য দেখে বাইরে থেকে এক গগন কাঁপানো চিৎকার দিয়ে ওঠে, বাবা, বাবা, বাবা!
কার চিৎকার শুনে ঈশানও তার দলবল পেছনে ঘুরে তাকিয়ে দেখতে পায় ফারিয়াকে। ফারিয়া পালানোর চেষ্টা করলে সাবির গিয়ে তাকে ধরে ফেলে। তোরা আমার বাবাকে মেরে ফেলেছিস, তোদের কাউকে আমি ছাড়বো না। আমি এখনই পুলিশের ফোন করছি। সাব্বির, তুই এই শালা জানুয়ারি বাচ্চাটার এমন অবস্থা করবি যেন এর মৃত্যুর কথা মানুষ সারা জীবন মনে রাখে। কোনো কিছুর অন্যায় করার আগে আজকের এই শাস্তির কথা যেন তাদের সামনে ভেসে ওঠে, এমন অবস্থা করবি এই শালা জানুয়ারি বাচ্চাটার। ওকে ভাই। আমাকে যেতে দে বলছি, না হলে আমি তোকে খুন করে ফেলবো। আর কোনো কিছু না ভেবে পড়ে থাকা বোতলের টুকরা তুলে ঈশান এর পেটে আঘাত করতে যায় সে, কিন্তু আঘাত করার আগে ঈশান তার হাত ধরে ফেলে আর বলতে লাগে, তোর খুব অহংকার তাই না? তোর আজকে সব অহংকার শেষ করব। এই বলে আরও কোনো কথা ছাড়াই তাকে কোলে করে নিজের বেডরুমে নিয়ে যায় এবং বিছানায় ছুঁড়ে ফেলে দেয়। কোনো কিছু না ভেবে ওঠার আগে তার শরীরের ওপর ঝাঁপিয়ে পড়ে ঈশান। একে একে তার শরীর থেকে কাপড় খুলে ফেলে, ফ্লোরে ছুঁড়ে মারে, ঝাঁপিয়ে পড়ে রঙ্গনীলা খেলায় মেতে ওঠে ঈশান। দীর্ঘ 3 ঘন্টা শারীরিক অত্যাচার করে ঈশান। সাদা রঙের চাদরটা যেন লাল রক্তে ছুঁয়ে গেছে। শরীরে প্রচণ্ড ব্যথা করছে ফারিয়ার, ওঠের শক্তিটুকু নেই ফারিয়ার। কোনো মতে ঈশানকে ধাক্কা দিয়ে ওর ওপর থেকে সরিয়ে দেয়। দুজনেই ক্লান্ত হয়ে পড়ে। সকালে ঘুম ভেঙে যায় ফজরের আজানের শব্দে ঈশানের। ঘুম থেকে উঠে দেখতে পায় ফারিয়াকে। তাদের দুজনের শরীরেই কোনো কিছুই নেই। ঈশান ভাবতে থাকে ফারিয়ার সাথে কাল কি করেছে। এখন ঈশানের নিজের ওপর নিজেরই এই ঘৃণা লাগছে। কিভাবে সে এত বড় অন্যায়টা করতে পারলো ফারিয়ার সাথে। ওয়াশরুমে ফ্রেশ হয়ে উজু করে নামাজ পড়তে যায় ঈশান। এদিকে ফারিয়া ঘুম থেকে উঠে তার শরীরের বিভিন্ন স্থানে আঁচড়ের দাগ। মনে পড়ে যায় কালকের ঘটনার কথা। ঈশান তার সাথে কি করেছে, ঘৃণা লাগছে থাকে ঈশানের ওপর তার। এদিকে নামাজ পড়ে ঈশান হারুন কাকা ও কাজী সাহেবকে নিয়ে আসতে বলে। আপনাদের তো বলতে ভুলে গেছি ঈশানের সম্বন্ধে। হারুন কাকা আগে থেকেই সব জানতো। দেখতে দেখে বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেল। ফারিয়া বিয়ে করতে রাজি হচ্ছিল না। তাকে অনেক বোঝানোর পর ও ভয় দেখানোর পর সে রাজি হয়। এখন বাসর ঘরে বসে আছে ফারিয়া। ঈশান রুমে ঘুরে দেখতে পায় ফল কাটা ছুরি টেবিলের ওপর নেই। ঈশান এবার মনে মনে ভাবতে থাকে, তার মানে শরীরটা ফারিয়ার কাছে আজকেও সে আমাকে মারতে চায়। না, তাকে সব খুলে বলতে হবে। ঈশান কোনো কিছু না বলে ফারিয়ার ঘোমটা তুলে দেখে ফারিয়াকে। কোনো কিছু না ভেবে ওঠার আগেই ফারিয়া ঈশানের গলায় ছুরিটা ধরে এবং বলতে থাকে, তুই আমার বাবাকে মেরেছিস, আমাকে তোর ভোগের পাত্র বানিয়েছিস, তোকে আমি খুন করে ফেলবো। ওকে মারো, তবে একটা কথা বলে রাখি, তুমি অন্যায় করছো। চলো আজকে তোমাকে কিছু জিনিস দেখাবো। এদিকে টিভি স্ক্রিনে চোখ সবার, কেননা আজকে ঠিক আরও একইভাবে জাহিদ চেয়ারম্যানকে খুন করা হয়েছে। তবে তাকে এমনভাবে খুন করা হয়েছে যে তার পুরো শরীরে লবণ ও লাল মরিচের গুঁড়ো পাওয়া গেছে। তার চেয়েও অবাক করা বিষয় হচ্ছে তার পুরুষত্ব লিঙ্গ কেটে ফেলা হয়েছে। এতক্ষণে সবাই রফিক চাচার দোকানে বসে চা খাচ্ছিল। সবাই একথা তো করিম কাক নামের এক লোক তো রফিক চাচার মুখে লাল চা উগড়ে ফেলে। সাথে সাথে রফিক চাচা বলে ওঠে, তোর মুখের ভিতর লৌড়া আছে নাকি? এভাবে আমার ওপর ফেললি কেন? এদিকে ঈশান ও ফারিয়া এক জায়গায় আসে। ফারিয়া জায়গাটাকে দেখে বলে, এতিমখানা এখানে কেন নিয়ে এলে? আর তুমি আমাকে এখানে কি দেখাবে? হ্যাঁ, এটা একটা এতিমখানা। জানো, আমার বাবা প্রতি মাসে এখানে আসে। এখানে প্রায় 50 বিঘা জমি আছে, যা তোমার বাবা নিতে চেয়েছিল, কিন্তু বাবা রাজি না হয় তোমার বাবা আমার বাবা আর মাকে খুন করে। তারপর থেকে আমি এখানকার দায়িত্ব পালন করি। কেউ খনি হয়ে জন্মায় না, পরিস্থিতি তাকে খুনি বানিয়ে ফেলে। ফারিয়া এই কথা শুনে ঈশানের পা দুটো জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে আর বলে, তুমি আমাকে মাফ করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। তোমাকে আমি অনেক আগেই মাফ করে দিয়েছি। এখন চলো বাসায় যাওয়া যাক। চলো। 1 বছর পর। কি হলো ধ্রুব, খাচ্ছ না কেন? বাবাই, আমার একটা কিউট গোলুমোলু ছোট্ট বোন চাই। সবার বোন আছে কিন্তু আমার বোন নেই কেন? আমারও একটা বোন চাই। যতক্ষণ না এনে দিবে ততক্ষণ তোমাদের সাথে আরই। এই বলে ধ্রুব খাবার রেখে চলে যায়। তাদের ভালোবাসার ফসল হলো এই ধ্রুব। ঈশানও খাবার খেয়ে রুমে চলে আসে। এদিকে ফারিয়া সব কাজ গুছিয়ে রুমে আসে। আসতে না আসতেই ঈশান পিছন থেকে ফারিয়াকে জড়িয়ে ধরে বলে, মনে আছে ধ্রুব আজকের খাবার টেবিলে কী চেয়েছে? মনে আছে।
তাহলে আর কি, শুরু হয়ে যাক। কেউ কি মানা করেছে? এই বলে ঈশান ও ফারিয়া ডুব দেয় তাদের অতল ভালোবাসায়। ধীরে ধীরে হারিয়ে যায় তারা দুজন গভীর ভালোবাসায়। এই যে বন্ধুরা, এখন তাদের একটু একা ছেড়ে দিই, তারা তাদের মতো মীরাকে আনার মিশন চালিয়ে যাক। এভাবেই রাতটা কাটে বেশ সুখেই। পরের দিন সকালে ধ্রুব ঘুম থেকে উঠে নামাজ পড়ে ঈশান ও ফারিয়াকে ডাকতে যায়। পাপা, মাম্মাম উঠবে না ঘুম থেকে? অনেক বেলা হয়েছে, উঠো প্লিজ, আমি স্কুলে যাব। এই বলে ডাকতে থাকে আর দরজায় থাপড়াতে থাকে। ঈশান ধ্রুবের গলার আওয়াজ শুনে বলে ওঠে, ধ্রুব, কি হয়েছে বাবা? এভাবে চেঁচামেচি করছো কেন? যাও বাবা, গিয়ে ঘুমিয়ে পড়ো। পাপা, সকাল 8টা বাজে, আমি তো স্কুল যাব। কি, সকাল 8টা বাজে? সকাল 8টা বাজে পাপা, এখন তাড়াতাড়ি করে উঠো। আচ্ছা বাবা, দাঁড়াও, আমি দরজা খুলে দিচ্ছি, কেমন? এই বলে ঈশান ঘরের দরজা খুলে দেয়। তারপর ধ্রুব রুমে প্রবেশ করে এবং ঈশানের দিকে তাকিয়ে ধ্রুব হাসতে হাসতে বলে, পাপা, তোমার ঠোঁটে মুখে এগুলো লাল কি? এগুলো তো আম্মু মাখে। আজকাল কি এগুলো তুমিও মাখো যে তোমার সারা মুখে লেপটে আছে? কই বাবা, কোথায়? আমার মুখ তো কিছুই নেই। সকালে ফার করতেছো তুমি? আমার সাথে ফাজলামি করা হচ্ছে, তাই না? না পাপা, দেখো না, আয়নার সামনে গিয়ে তোমার মুখে লিপস্টিকের দাগ। তারপর ঈশান ধ্রুবের কথা শুনে আয়নার সামনে যায়। আয়নার সামনে গিয়ে দেখতে পায় তার সারা মুখে লিপস্টিকের দাগ। তা দেখে তার কালকের কথা মনে পড়ে যায় যে কালকে সে কি আকাম কুকাম করেছে ফারিয়ার সাথে। তারপর সে লজ্জায় আর কোনো কিছু না বলে একটা টাওয়াল নিয়ে ফ্রেশ হতে চলে যায় অন্যদিকে। ধ্রুব গিয়ে ফারিয়াকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আম্মু, ওই আম্মু, উঠো, আমি স্কুল যাব, উঠো। কি হয়েছে বাবা? আসো আমার সাথে, ঘুমাবে আসো। আম্মু, সকাল 8টা বাজে, আমি স্কুল যাব, উঠো ঘুম থেকে, আমি ব্রেকফাস্ট করে নেব। কি, সকাল 8টা বাজে? আচ্ছা তুমি যাও, আমি ফ্রেশ হয়ে তোমাকে দিচ্ছি ব্রেকফাস্ট। তুমি গিয়ে রেডি হবে কিন্তু। ওকে আম্মু। তারপর ধ্রুব চলে যায় রেডি হতে। অন্যদিকে ঈশান আর ফারিয়া ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসে ব্রেকফাস্ট করতে। তখন ফারিয়া বলে ওঠে, ধ্রুব বাবা, তোমার সাব্বির চাচুকে একটু ডেকে আনো তো, সে এখনো ঘুম থেকে ওঠেনি। ব্রেকফাস্ট করবে কতক্ষণে? যাও, তাকে একটু ডেকে নিয়ে আসো বাবা। ওকে আম্মু, যাচ্ছি। তারপর ধ্রুব গিয়ে সাব্বিরকে ডেকে নিয়ে আসে। তারপর তারা সবাই মিলে একসঙ্গে নাস্তা করে নেয়। যখনই সাব্বির আর ধ্রুব বের হবে তখনই ফারিয়া বলে ওঠে, এই শোনো ধ্রুব আর সাব্বির, আমরা আজকে ঘুরতে যাব, তাই তাড়াতাড়ি করে চলে আসবে, কেমন? ওকে ভাবি, ঠিক আছে, আমি তাড়াতাড়ি চলে আসব, আর তোমরা রেগে থাকিও। এই বলে সাব্বির আর ধ্রুব বাসার বাইরে চলে গেল, অর্থাৎ ধ্রুবকে স্কুলে পৌঁছে দিবে। আর হ্যাঁ, আপনাদের তো বলতে ভুলেই গেছি, সাব্বির ফারিয়াদের সাথেই থাকে। তাদের এই জীবনে, এই সুখের জীবনে কি এত সুখ থাকবে, নাকি তাদের জীবনে নতুন কোনো আরও ঝড় আসতে চলেছে, তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। অন্যদিকে ধ্রুব আর সাব্বির স্কুলে পৌঁছে যায়, আর এদিকে ঈশান ফারিয়াকে বলতেছে, কোথায় ঘুরতে যাবে? কিছুদিন আগে তো সিলেট শহরটা ঘুরে আসলাম, আবার নতুন করে কোথায় যাবে? সেই কতদিন ধরে তোমাকে একটা কথা বলবো বলেও ভাবছি, অনেকদিন ধরে বলা হয়ে ওঠেনি। বলো, কি কথা বলবে? আর আমিও তোমাকে একটা কথা বলতে যাচ্ছি। আচ্ছা সাব্বির তো হলো আমাদের সাথে সেই শুরু থেকেই আছে, তার যে বয়স পেরিয়ে যাচ্ছে সেদিকে কি তোমার খেয়াল আছে? তা সে তো এখন একটা বিয়ে দেওয়া উচিত আমাদের, তাই না? থাকো, এই জন্য আর কি। তুমিও ঠিক বলেছ। আমি অনেক দিন হলো এই কথাটা ভাবছি, তোমাকে বলবো বলে বলা হয়ে ওঠে না। আচ্ছা, আজকে ঘুরে আসি, তারপরে সাব্বির ভাইকে বলে এর একটা ব্যবস্থা করব, কেমন? তুমি অফিসে যাবে না? ওকে, ঠিক আছে, আমি তাহলে এখন অফিস যাচ্ছি, আমার অফিসে অনেক কাজ আছে। সাব্বির ধ্রুবকে পৌঁছে দিয়ে অফিসে চলে গেছে হয়তো, তাহলে আমিও যাই, তুমি রেডি থাকিও। যাও, দেখে শুনে যাবে কিন্তু। এরপর ঈশান ফারিয়ার ঠোঁট জোড়াতে কিস করে চলে যায়। অন্যদিকে ধ্রুব স্কুলে আর
তার বন্ধুদের সঙ্গে খেলা করছে আর সাব্বির অফিসে বসে একটা ফাইল ঠিক করছে। ঠিক তখনই ঈশান গিয়ে বলে ওঠে, কে রে সাব্বির, এত তাড়াতাড়ি আমাকে তরফ দিয়ে অফিসে নিয়ে আসলি? তুই তো পুরো অফিসটাকে কন্ট্রোল করতে পারতি, তাহলে আমাকে এত আর্জেন্ট ডাকার কারণ কি? ভাই, কথা হচ্ছে কি ভাই, জাফর ইকবালকে চেনেন না? সেই জাফর ইকবাল আপনার সাথে দেখা করতে আসছে। মানে এইবারও আপনার সাথে সে এবারও এমপি হতে চায়, সে বিষয়ে আপনার সাথে একটু কথা বলতে আসছে। তাই নাকি? শালা জানুয়ারির বাচ্চাটা এইবার আসছে, এবার তাকে এমন একটা শিক্ষা দিব যে সে সারা জীবন মনে রাখবে যে এই ঈশানের বিরুদ্ধে গিয়ে কথা বলে পরিণাম কি হতে পারে। কেন ভাই, গতবার তো আপনি বললেন তাকে যেন এলাকার সব মানুষ ভোট দেয়, তাহলে এবার কি এমন হলো যে তাকে আপনি দু চোখে দেখতে পারেন না? কোনো সমস্যা হয়েছে কি? আরে তুই জানিস না, তোকে বলেছিলাম তুই এমপি হওয়ার পরে যেন কোনো গরিব মানুষের কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবি, তাদের সাহায্য করবি। তোকে বলেছিলাম ছোট ধাপের যে রাস্তাটা আছে সে রাস্তাটা ভেঙে নতুন করে তৈরি করতে, কেননা সে পাশ দিয়ে মানুষ যাতায়াত করতে পারে না। বর্ষাকালে হাঁটুর উপরে পানি থাকে, মানুষের এত পরিমাণ সেখানে একটা গ্যাঞ্জাম সৃষ্টি, আবার অনেক সময় দুর্ঘটনা ঘটে। সেই জন্য তাকে নতুন করে তৈরি করতে বলেছিলাম, কিন্তু সে কি করলো? সরকারের সব টাকা নিজে আত্মসাৎ করলো। কি বলেন ভাই, ওই শালা জানোয়ারটার এত বড় সাহস যে আপনার কথার বিরুদ্ধে কাজ করে? সে তো জানে না বাঘ শিকার করে না বলে যে শিকার করতে ভুলে গেছে সেটা কিন্তু নয়। আপনার ক্ষমতা পাওয়ার সম্বন্ধে তার হয়তো একটুও ধারণা নেই। এই জন্য বলি ভাই, আপনি যে কেন না শুধু শুধু এই কাজ থেকে সরে গেলেন আর আমাকে দায়িত্বটা দিলেন? আরে তুই তো জানিসই না যে তোকে দায়িত্ব দিয়েছি, তাই এখন থেকে তোকে সব দায়িত্ব সামলাতে হবে। আমি শুধুমাত্র তোকে পকেট করব, আমি শুধুমাত্র তোকে প্রোটেক্ট করব যাতে তোর কোনো বিপদ না হয়, ঠিক আছে? আর আমি তোর ভাবিকে কথা দিয়েছিলাম যে আমি এই লাইন থেকে চলে আসব। এসব খুন খারাপি রাহাজারি ভালো লাগছিল রে। একটা সময় ছিল যখন আমি একাই সব স্বীকার করতাম, এখন আর সেই এনার্জিটা নেই। মাঝে মাঝে করি, তুই তো জানিস আমার ব্যাপারটা, তাই না? তাছাড়া তুই তো আছিস। আচ্ছা চল, ওই ইকবাল জাহিদ কি বলে শুনে আসি। ভাই চলো দেখে আসি শালা জানোয়ারের বাচ্চাটা কি বলে আপনাকে। এই বলে অফিসের একটা ড্রয়িং রুমে তারা দুজনেই চলে আসে, মানে যেখানে ইকবাল জাহিদ এমপি আছে। ঈশান ঢোকার সাথে সাথে জাহিদ এমপি বলে ওঠে, আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন? শরীর স্বাস্থ্য কেমন ভাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো। তোর কি অবস্থা? হঠাৎ আমার কাছে দেখা করতে আসলি কারণ? ভাই সামনে কয়েকদিন পর ইলেকশন, তো এবারই আমি মন্ত্রী পদে যেতে চাইছিলাম। এবার যাব না, সামনের বার যাব। তো এবারে শুধু আমার যে করে হোক ভাই আপনার ভোটের সাহায্য আমাকে এমপির চেয়ারম্যান বানাতে হবে। আপনি যত টাকা চান আমি তত টাকাই দিব, সমস্যা নেই ভাই। এটা বলার সঙ্গে সঙ্গে ঈশানের মাথা গরম হয়ে যায় আর সাব্বির নিজের প্যান্টের বেল্ট খুঁড়তে শুরু করে দিয়েছে। তা দেখে ঈশান সাব্বিরকে ইশারায় চুপ থাকতে বলে। কিছুক্ষণ ভেবে ঈশান বলতে শুরু করে, তুই এমপি হতে চাস তাই না? আচ্ছা তুই এমপি হবি, ঠিক আছে, তো তুই টাকার কথা বললি তাই না? তো তুই আমাকে কত টাকা দিতে পারবি? এবারের এমপি জাহিদ ইকবাল ঈশানের পায়ের নিচে বসে ঈশানের পা দুটি জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে ওঠে, ভাইজান চেকে আমার সাইন করা আছে, সো আপনি আপনার ইচ্ছে মতো অ্যামাউন্ট বসিয়ে নিতে পারেন, আমার কোনো সমস্যা নেই ভাই। শুধু আপনি আমাকে এমপি চেয়ারম্যান এখন যে করে হোক আপনাকে সেখানে আমাকে বসাতেই হবে। এমপি জাহিদ ইকবালের মুখে এরকম কথা শুনে ঈশান দাঁড়িয়ে গিয়ে সাব্বিরের কাছ থেকে বেলটা নিয়ে এমপি জাহিদ ইকবালের দিকে তাকিয়ে এমপি জাহিদ ইকবালকে উদ্দেশ্য করে বলতে থাকে, গতবার তোকে এমপি বানালাম জনগণের সেবা করার জন্য, কিন্তু তুই কি করলি? তোকে বলেছিলাম গরিব দুঃখের সাহায্য করবি, ছোট ধাপের রাস্তাটা ভেঙে পাকা করবি, বড় করে তুলবি। তুই সেসব না করে তুই আমার বিরুদ্ধে গিয়ে নিজের সরকারের সব টাকা আত্মসাৎ করলি। তোর বিরুদ্ধে অনেক গরিব আমার কাছে অভিযোগ করছে, নালিশ করেছে, তুই তাদের হক মেরে খেয়েছিস। আর তোকে আমি বানাবো নতুন করে এমপি, তুই ভাবলি কি করে? তোর আজকে এমন অবস্থা করব যে এই পুরো শহরে তোর এই মুখটা দেখাতে লজ্জা পাবি, তোর দিকে সবাই থুতু ফেলবে। তুই আমার পাওয়ার অপব্যবহার করেছিস, এর জন্য তোকে শাস্তি পেতেই হবে। ভাই এবারের মতো মাফ করে দাও ভাই, আপনি যা যা বলবেন আমি তাই করব। তাই নাকি?
তুই তো দেখি বহুত সেয়ানা। আমার খেয়ে আমার পরে তুই আমার পাছে বাঁশ আরবি, এটা কি করে হয়? জানিস তো কুকুরের ল্যাজ কখনো সোজা হয় না। ঠিক তোর ক্যারেক্টার ওই কুকুরের মতো। তোর আর কুকুরের মতো কোনো পার্থক্য নেই। এটা বলে ঈশান আর সাব্বির এমপিকে বেধড়ক শুরু করে। এমপিকে এত মার মেরেছে যে এমপির নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। এমপি তাদের এই রকম মার সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে বলে ওঠে, এবারের মতো কি আমাকে ক্ষমা করা যায় না? একটা তো চান্স থাকে না নাকি? প্লিজ ভাই, আপনার পায়ে পড়ি, আমাকে এবারের মতো মাফ করে দেন ভাই। প্লিজ ভাই, এবারে অন্তত আমাকে যে করে হোক এমপি চেয়ারম্যানে আমাকে বসান ভাই। তোর এখনও সাহস হয় কি করে আমার মুখের ওপর কথা বলার? তোর মুখটা এমনি ভেঙে ফেলবো। তুই আমায় কথা দিয়েছিলি গরিব মানুষের সাহায্য করবি, আমার কথা মতো চলবে। সেখানে তুই এত কোটি কোটি টাকা নিজে আত্মসাৎ করেছিস, তোকে আর কোনো সুযোগই দেওয়া যাবে না। তুই তো জানিস আমার ক্যারেক্টারে নেই কোনো ডায়েরি, নেই কোনো কমা, একদম ফুল স্টপ। আমার কাছে ভুলের ক্ষমা আছে, অন্যায়ের কোনো ক্ষমা নেই। আর তুই তো ভুল করিসনি, তুই অন্যায়ও করিসনি। তুই যা করেছিস ক্ষমার অযোগ্য। আমি ছেড়ে দিই কিন্তু কাউকে ছাড় দেই না। আজকে তোকে সেটাই বোঝাবো আমি। এমপিকে অনেক মারধর করার পরে এমপিকে গলা ধাক্কা দিয়ে অফিস ড্রয়িং রুম থেকে বের করে দেয়। এমপির অবস্থা এতই নাজেহাল ছিল যে সবাই তার দিকে তাকিয়ে আছে। অফিসের যত স্টাফ ছিল সবাই নিজেদের কাজ রেখে এমপি সাহেবের দিকে তাকিয়েছিল। তারা বোঝার চেষ্টা করতেছিল আসলে কি হয়েছে। সে ড্রয়িং রুমে আসলেই এরা তাকাতো না। এত মারধর করেছে এমপিকে যে তার জামা কাপড় যেখানে সেখানেই ছেঁড়া, আর তার শরীরে যেখানে সেখানে বিভিন্ন মারের দাগ। তাই সবাই এমপির দিকে তাকিয়ে আছে। এমপি মাথা নিচু করে অফিস থেকে বের হয়ে যাচ্ছে। লজ্জায় কোনো দিকে মাথা তুলে তাকাতে পারতেছে না, আর মনে মনে ভাবতে ভাবতে অফিস থেকে বের হতে থাকে। এমপি মনে মনে কি ভাবছে চলুন শুনে আসি তাহলে। ঈশান, তুই অনেক বড় ভুল করলি। তুই হতে পারিস মোস্ট ওয়ান্টেড মাফিয়া, কিন্তু তুই আমার সম্বন্ধে হয়তো খানিকটা জানিস। যেমন বড় মরিচের থেকেও কিন্তু ছোট মরিচের ঝাঁজ বেশি। ঠিক তোকেও আমি এবার বোঝাবো আমি কোন টাইপের লোক। তোকে এবার বোঝাবো আমি কি জিনিস। তোকে আমি ধ্বংস করে দেব। এমপি সাহেব এসব ভাবতে ভাবতে তার নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে ঈশানের মাথা গরম হয়ে যায় এমপির এরকম আচরণ দেখে। তাই সাব্বির বলে ওঠে, ভাই তাকে কি মারাটা আমাদের উচিত হলো? সে পরে আমাদের কোনো ক্ষতি করতো। সাব্বিরকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে হাতের ইশারায় ঈশান সাব্বিরকে থামিয়ে দিয়ে বলতে শুরু করে, সাবির, যেটা হবে সেটা পরে দেখা যাবে। আমি অতীত আর ভবিষ্যৎ নিয়ে কখনো ভাবি না, আমি ভাবি বর্তমান নিয়ে। তাই আমার কেউ ক্ষতি করার আগে আমার ব্যাকগ্রাউন্ডে জানতে হবে যে আমি কে। সাব্বিরের আর ঈশানের এরকম চেঁচামেচির আওয়াজ অফিসের ড্রয়িং রুমের থেকে অফিসের বাইরে যে সকল মানুষেরা কাজ করতেছিল অফিসে, তারা তাদের এরকম চিল্লানি শুনে সেখানে দাঁড়িয়ে যায় আর একে অপরের সাথে বলতে থাকে, ফয়সাল ভাই দেখছেন, অফিসের ভেতর থেকে ঈশান স্যার আর সাব্বির স্যারের আওয়াজ আসছে। এমপি কি যেন একটা হয়েছে, আল্লাহ জানে আমাদের উপর দিয়ে আজকে কি যায়। ঠিক বলেছেন ম্যাডাম, তবে এমপি সাহেবকে দেখে এটা মনে হলো যে তার অবস্থা নাজেহাল হয়েছে। আর শালার হবেই না কেন, শালা যে দুর্নীতিবাদ একটা মানুষ। ফয়সাল ভাই, আপনি একদম ঠিক কথা বলেছেন ভাই। আমি একটা বিপদে পড়েছিলাম, তো উপজেলার চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম। উপজেলার চেয়ারম্যান তখন আমাদের এমপি সাহেবের কাছে পাঠিয়েছেন। তো এমপি সাহেবের কাছে ঘটনাটা আমরা খুলে বলেছিলাম। হায় রে মোর কপাল ভাই, বলবো কি অবস্থা। বেটা কত টাকা চেয়েছে জানেন, বলার বাইরে ভাই। আচ্ছা মানিক ভাই, এমপি সাহেবকে নিশ্চয়ই সাব্বির স্যার মারধর করেছে, দেখলেন না? এমপি সাহেবের শরীরে যেখানে সেখানে কাপড় ছেঁড়া ছিল, আর বের হওয়ার যাওয়ার সময় মাথাটা কেমন জানি নিচু করেছিলেন। আচ্ছা যাই হোক, এমপি সাহেব মানুষটা খুবই খারাপ মানুষ, মানুষকে মানুষ বলে অন্যায় করে না। আর আমাদের ঈশান স্যার আর সাব্বির তো কখনোই অন্যায়কে প্রশ্রয় দেয় না। হয়তো এবারও এমপি সাহেব নিজে কিছু একটা করেছে, এসেছিল তাই গোপন পিটানি খেয়ে মাথা নিচু করে আছে। আচ্ছা ভাই, যা হবার তাই হোক। ব্যাপারটা এমপি জেনে এবার ইলেকশনে নাও জিততে পারে, এটাই আল্লাহর কাছে দোয়া করেন।
না হলে গরিব মানুষকে না খেয়ে মরতে হবে। ভাই এবার তাহলে আমরা যার কাজে লেগে পড়ি। এমনিতেই 26 স্যারের মাথা গরম। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এখন আমরা কার্যক্রম করে 3 জনে মিলে কিন্তু ক্যান্টিনে যাব। আজকে আমি আমার পক্ষ থেকে কিন্তু অবশ্যই ট্রিট দিব। এই বলে যে যার মতো অফিসের কাজ করতে থাকে। অন্যদিক দিয়ে ঈশান আর সাব্বির অফিস ড্রয়িং রুম থেকে বের হয়ে যে যার অফিস কক্ষে নিজেদের কাজ করতে লাগে। এভাবে দেখতে দেখতে অফিসের টিফিনের সময় হয়ে যায়। যে যার মতো ক্যান্টিনে গিয়ে খাবার খেয়ে আবার অফিসের কাজে হাত লাগায়। এভাবে দেখতে দেখতে বিকেল 4টা বেজে যায়। তাই আজকে অফিস একটু তাড়াতাড়ি ছুটি দিয়েছে, কারণ ফারিয়া বলেছিল কোনো এক জায়গায় ঘুরতে যাবে। তাই আজকে অফিস একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে ঈশান আর সাব্বির বাসার উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে পৌঁছতে না পৌঁছতে ফারিয়া বলে ওঠে, তোমাদের দুজনের এখন আসার সময় হলো। সে কখন থেকে তোমাদের জন্য আমরা অপেক্ষা করতেছি। তোমাদেরকে না আজকে বলেছে অফিস থেকে তাড়াতাড়ি আসবে? আরে তুমি রেগে যাচ্ছ কেন? এসেছি তো, চলো তোমরা রেডি, আমরা এইভাবে বেরিয়ে পড়বো। কি বলিস সাব্বির? ভাবি আমরা এভাবে বেরিয়ে পড়ব। কই আমার ভাতিজাটা কোথায়? ওকে তো দেখছি না। ধ্রুব কোথায়? ধ্রুব তার রুমে, সেও রেডি হয়ে আছে। তাহলে চলো আমরা বেরিয়ে পড়ি। এইভাবেই তুমি একটু ধ্রুবকে নিয়ে আসো তো। ভাবি আমি যাচ্ছি। তারপর সাব্বির গিয়ে ধ্রুবকে তার রুম থেকে নিয়ে আসলো এবং বেরিয়ে পড়লো কোনো এক অজ্ঞাত জায়গায়, যেখানে ফারিয়া তাদেরকে নিয়ে যাচ্ছে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো চলুন জায়গাটা আমি আপনাদেরকে বলে দিই, আপনারা আবার তাদেরকে বলে দিয়েন না কেমন? পঞ্চগড় 0 পয়েন্ট। এটা পঞ্চগড় তেঁতুলিয়ার কাছে অবস্থিত। দেখতে অনেক সুন্দর মনোরম একটা পরিবেশ, চারিদিকে গাছপালা দিয়ে পরিপূর্ণ, যেখানে প্রাকৃতিক সবুজ দিয়ে ঘেরা এই সৌন্দর্য। আবার এখান থেকে কিছুটা দূর এগিয়ে গেলে পাওয়া যাবে নীলসাগর, যেখানে কোনো এক দুঃখী মানুষ তার এক বুক ভরা দুঃখ নিয়ে যদি সেই নীলসাগরের পানিতে মিশে যায়, মনটা নিমিষেই ভালো হয়ে যায়। তবে এর একটা অন্যতম গুণ আছে, সেটা হলো এর পানি চকচকে যেন আয়নার মতো। আবার সেই নদীটা চারদিক দিয়ে ঘুরে দেখার জন্য সেখানে আছে স্টিমার নৌকা, যেগুলো চড়ে মানুষ পুরো নদীটা চারদিক দিয়ে ঘুরে উপভোগ করতে পারে। আজকে ফারিয়া, সাব্বির, ঈশান, ধ্রুব নদীটা উপভোগ করতে স্টিমারে চড়বে। তো ফারিয়া কি বলে চলুন শুনে আসি তাহলে। কাকু, আমরা 4 জন এই স্টিমারে চড়বো। আমাদের পুরো নদীটা ঘোরাতে হবে কিন্তু। ঠিক আছে মামুনি, তোমরা 4 জন তাহলে উঠে বসো। আচ্ছা, আমাদের 4 জনের চড়াই কত টাকা হতে পারে? কি হচ্ছেটা কি? তুমি একটু থামবে? আমাদেরকে টাকা পয়সার কোনো কিছু কম আছে নাকি? না মানে আর কি, জিজ্ঞাসা করে নেওয়া তো ভালো, তাই না? সে তোমরা তোমাদের মতো করে দিও বাবা, কোনো সমস্যা নেই। তোমরা ঘুরতে এসেছো সেটাই বড় কথা। তোমরা না হয় তোমাদের যা ইচ্ছা তাই দিও, আমি তাতেই খুশি। তো চলো তোমাদের পুরনো নদীটা ঘুরিয়ে আনি। চলুন কাকা। এরপর তারা 4 জন মিলে চড়ে পড়ে নদীটা ঘুরে দেখে। এভাবে ঘুরতে ঘুরতে দেখতে থাকে তারা মাঝে মধ্যে মাঝি তাদের জায়গাগুলোর নাম বলে দেয়। এটা হচ্ছে এখানকার সবচেয়ে বৃহত্তম সুন্দর একটা বন। এই বনটাকে কাশি বন বলে। চারদিকটা দেখেছো, কাশফুল দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। কত সুন্দর একটা মনোরম পরিবেশ। অপরদিকে দেখতে পাচ্ছো একটা আম বাগান। ওই আম বাগানটা এখানকার আরো সৌন্দর্য ফুটে তুলেছে। এভাবে ঘুরতে ঘুরতে তারা পুরো নদীটা ঘুরে সেখান থেকে নেমে নদীর পাড় দিয়ে হেঁটে আসছিল ফুচকার দোকানে ফুচকা খাবে বলে। কেননা ধ্রুব সেই কখন থেকে ফুচকা করছে। ফুচকা খাওয়ানোর জন্য তারা 3 জনে এই ফুচকার দোকানে আসে। তারপর তারা 3 জন মিলে ফুচকা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ ঘোরাফেরা করে সম্পূর্ণ জায়গাটা এভাবে ঘুরতে ঘুরতে ঈশান আর ফারিয়া যায় একদিকে ঘুরতে। ধ্রুব আর সাব্বির তাদের পেছন পেছন হাঁটতে থাকে। হঠাৎ সাব্বির ধাক্কা খায় কোনো এক অপসরীর সাথে। ধাক্কা খেয়ে যে দুজনে মাটিতে লুটোপুটি খাচ্ছে, সেদিকে তাদের কোনো খেয়ালে নেই। দুজনের ঠোঁট জোড়া একসাথে মিলিত হয়ে যায়।
কেউ কোনো কথাই বলছে না, দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন এখানে একটা সিনেমার শুটিং হচ্ছে। তা দেখে ধ্রুব বলে ওঠে, ইয়ে চাচ্চু পড়ে গেছে, চাচ্চু পড়ে গেছে, কি মজা। ধ্রুবর এরকম চিল্লানি শুনে ঈশান আর ফারিয়া পেছনে তাকিয়ে দেখতে পারে সাব্বির কারোর সাথে ধাক্কা খেয়ে মাটিতে লুটুপুটু খাচ্ছে। তাই তারা দেরি না করে সোজা সাব্বিরের কাছে চলে আসে আর সেখানে এসেই বলতে থাকে, কিরে বাবা, কি হয়েছে? আর সাব্বির, তুই এভাবে ধাক্কা খেয়ে কীভাবে পড়লি? সাব্বির সেই এক ধ্যানেই আছে। ঈশান যে তাকে এত ডাকাডাকি করছে সেদিকে তার কোনো খেয়ালই নেই। তা দেখে এবার ফারিয়া বলে ওঠে, এই যে সাব্বির ভাইয়া, এখনো সেই মেয়েটির উপরেই পড়ে থাকবে নাকি উপরে উঠবে? ফারিয়া এরকম কথা শুনে সাব্বির তাড়াহুড়ো করে সেই মেয়েটার ওপর থেকে উঠে দাঁড়ায়। এতক্ষণ এত কিছু ঘটে যাওয়ার কারণে মেয়েটির দিকে কেউ ভালো করে তাকায়ও নি। সবাই সাব্বিরকে নিয়ে ধরে পড়ে আছে। হঠাৎ ফারিয়া সেই মেয়েটির দিকে তাকিয়ে তো একেবারেই অবাক। তা দেখে ফারিয়া বলে ওঠে, সাথে ওই মেয়েটিও, মিষ্টি তুই, হোয়াট আ সারপ্রাইজ! ফারিয়া, তুই সত্যি রে, তোকে আজ এতদিন পরে দেখি আমিও পুরাই সারপ্রাইজ হয়ে গেছি। আমিও ভাবতে পারিনি তোর সাথে এইভাবে দেখা হবে। আরে আমি তো ভাবতেই পারি নাই যে তোর সাথে এভাবে দেখা হবে। আজ থেকে কত বছর পর আবার দুজনের একসাথে দেখা হলো। এতক্ষণ দাঁড়িয়ে সবাই তাদের কাহিনী শুনছিল। আপনাদেরও খুব জানার ইচ্ছে করছে তাই না, যে কে এই মেয়েটি? চলুন তাহলে আপনাদের জানিয়ে দিই যে এই মেয়েটি কে। এর নাম মিষ্টি। আজ থেকে 5 বছর আগে পড়ালেখা করার জন্য দেশের বাইরে গিয়েছিল, আর কিছুদিন হলো দেশে ফিরেছে। ফারিয়া আর মিষ্টি ছিল বেস্ট ফ্রেন্ড। ফারিয়া দেশ থেকে লেখাপড়া করে আর মিষ্টি দেশের বাইরে যায় লেখাপড়া করতে। তারপর তাদের মধ্যে আর কোনো কন্ট্যাক্ট হয়নি। আর আজ এত দিন পর তাদের দুজনের দেখা হয়েছে। তাদের কথোপকথনের মধ্যে ঈশান বলে ওঠে, এখানে কি হচ্ছে আমি কিন্তু কোনো কিছু বুঝতে পারছি না। উনি কে? তুমি কি ওনাকে চেনো? আরে তোমাদের তো পরিচয় করাতেই ভুলে গিয়েছি। এই হলো আমার ছোটবেলার বান্ধবী মিষ্টি। আমরা ছিলাম বেস্ট ফ্রেন্ড। সে বিদেশে লেখাপড়া করতে চায়, তারপর তার সাথে আর কোনো কন্ট্রাক্ট হয়নি। ফারিয়া, এইটা কি আমাদের দুলাভাই নাকি? রে, তোর দুলা ভাই। নাইস টু মিট ইউ ভাইয়া, কেমন আছেন? নাইস টু মিট ইউ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তা আপনি কেমন আছেন? এভাবে তারা কথা বলে তারপর ফারিয়া সাব্বির আর ধ্রুবকে দেখিয়ে বলে ওঠে, ও, তোর সাথে তো আরও দুজনের সাথে পরিচয় করাতে ভুলেই গিয়েছি। এ হচ্ছে আমার ছেলে ধ্রুব, আর এটা হচ্ছে সাব্বির ভাইয়া, মানে আমার একমাত্র দেবর। ও মা, তাই? আর তোর ছেলেটা তো দেখি অনেক বড় হয়ে গেছে, অনেক কিউট। তারপর মিষ্টি সাব্বিরের দিকে তাকিয়ে বলে ওঠে, হাই, আমি মিষ্টি। আর হ্যাঁ, সরি তখনকার ঘটনার জন্য। হ্যালো, আমি সাব্বির। আর আমিও সরি। তখন ধ্রুবর সাথে দুষ্টুমি করতে করতে কখন যে আপনার সাথে ঢাকায় গেছি সেদিকে খেয়ালই ছিল না, তাই আবারও সরি। হ্যাঁ, ওকে মিস্টার সাব্বির, আমি কিছু মনে করিনি। আর ধ্রুব, এদিকে আসো। জি আন্টি, আসছি। তুমি কি কিউট। থ্যাঙ্কস আন্টি। আচ্ছা ঠিক আছে মিষ্টি, তাহলে এখন আমরা আসি রে। আর এখন তোর সাথে ইনশাল্লাহ রেগুলার কথা হবেই, যেহেতু তুই দেশে ফিরেছিস। আর অবশ্যই কিন্তু সময় পেলে আমাদের বাসায় আসবি। রে, আচ্ছা ঠিক আছে, অবশ্য এখন থেকে কথা হবে। আর হ্যাঁ, সময় পেলে ইনশাল্লাহ একদিন তোর বাসাটা ঘুরে আসবো, কেমন? তারপর এভাবে তারা অনেকক্ষণ কথা বলে যে যার মতো গাড়িতে করে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। হঠাৎ সাব্বিরের ফোনটা বেজে ওঠে আর ফোনের ওপাশ থেকে কোনো এক অজ্ঞাত ব্যক্তি বলতে থাকে, হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ভাই, নতুন একটা খবর পেয়েছি, খবরটা খুব গুরুতর। আমরা কি গোডাউনে দেখা করতে পারি ভাই? অবশ্যই। কটায় দেখা করতে হবে বল, আর খবরটা যেন ভালো হয়। পারলে আমাদের সব ছেলেপেলেগুলোকে গোডাউনে উপস্থিত থাকতে বলবি, কেমন?
ওকে ঠিক আছে ভাই, আমি সকল ছেলেপেলেদের গোডাউনে উপস্থিত থাকতে বলবো। আর পারলে ভাই একটু ঈশান ভাইকে নিয়ে আসবেন, কারণ বিষয়টা অনেক সিরিয়াস, তাই একটা বৈঠক মিটিং করলে ভালো হয়, সেজন্য জরুরি তলব দেওয়া হলো। তো ভাইয়া সবাই আমরা উপস্থিত থাকবো, আপনারা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। ওকে ঠিক আছে, তোরা সবাই তৈরি থাকিস, আমরা সময় মতো চলে আসবো। ওকে ঠিক আছে ভাইয়া। এই বলে ফোনটা কেটে দিলেও রকি। তারপর সাব্বির কিয়েশনের কানে গিয়ে কি যেন বলল, তা আমাদের অজানা, তবে তা শুনে ঈশান বলে ওঠে, ওকে ঠিক আছে, তুই সব রেডি কর। ওকে ঠিক আছে ভাই, আমি তাহলে সব কিছু রেডি করছি। তাই কর। এভাবে তারা অনেকক্ষণ গাড়িতে কথা বলতে বলতে বাসায় পৌঁছে যায়। বাসায় গিয়ে নিজেদের রুমে চলে যায়, ফ্রেশ হয়ে নেয়। ঈশান সাব্বির ড্রয়িং রুমে বসে আছে, তখন ধ্রুব এসে বলতে থাকে, আব্বু তুমি কি কোথাও যাবে? আমাকে কিছু টাকা দাও তো। এই নাও, টাকা নিয়ে কি করবে? আচ্ছা এই নাও, এখানে 5,000 টাকা আছে। এই সন্ধেবেলায় তুমি এখন অফিস যাবে মানে? আর ওকে এতগুলো টাকা দিলে কেন? আমার 10টা না 5টা না, একটা মাত্র ছেলে, তার আবদার কি আমি অপূরণ রাখি? অফিসে একটা কাজ আছে, তাই সাব্বিরের আমি গিয়ে যাব আর আসবো। ঠিক আছে, বেশি রাত করবে না কেমন? ওকে সুইটহার্ট। সাব্বির তুই গিয়ে একটু গাড়িটা বের কর, আমি আসছি। ওকে ভাই ঠিক আছে। এই বলে সাব্বির একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিক থেকে ঈশানও একটা মুচকি হাসি দিয়ে ধীরে ধীরে ঈশান ফারিয়াতে থাকে, আর ফারিয়া পেছনে পেছোতে থাকে। তারপর ঈশান আচমকা ফারিয়ার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয়। এভাবে প্রায় 5 মিনিট দুজনে রেসপন্স করতে থাকে। তারপর ফারিয়া ঈশানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে ওঠে, আমাকে কি মারার প্ল্যান করতেছো নাকি? এইভাবে কেউ কিস করে? এমনিই তো আমাকে উপরে টিকিটটা ধরিয়ে দিতে। এটা বলে ঈশান একটা মুচকি অর্থাৎ ডেভিল হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে গোডাউনের উদ্দেশ্যে। অন্যদিকে সাব্বির গাড়ি বের করে অপেক্ষা করছে ঈশানের জন্য, আর ওইদিকে গোডাউনের ঈশানের ছেলেপেলেগুলো সবাই রেডি হয়ে আছে একটা সিক্রেট মিশনের জন্য, যেটা আজকে তারা নিজেদের মধ্যে আলোচনা করে কিভাবে পজিশন নেবে তা ঠিক করবে। চলুন তাহলে আমরাও সেই গোডাউনের ঘটনাটা শুনে আসি। তারপর তারা গোডাউনে পৌঁছে যায়। গোডাউনের ভেতরে ঢুকতে না ঢুকতে রকি নামে সেই ছেলেটি বলে ওঠে, আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা সবাই ভালো আছো তো নাকি? তা কি খবর দেওয়ার জন্য এত জরুরিভাবে একটা তলব করলে? ভাই, আমরা একটা খবর পেয়েছি, খবরটা খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য আমরা সবাই মিলে এখানে জড়ো হয়েছি। আর প্লাস আপনাকে এখানে আসতে হয়েছে কারণ আপনি ছাড়া এটা আমরা কিভাবে কি করব বুঝতে পারতেছি না। তাছাড়া এখানে অনেক ভাই আছে, সাবির ভাই আছে, আমরা আছি, তাই আপনাকে নিয়ে আসা হয়েছে ভাই। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা এত সিরিয়াস না করে একটু খোলসা করে বলো দেখি, আমিও শুনি। ভাই খবরটা হচ্ছে আমাদের এই এলাকাতে কয়েক দিনের মধ্যে ড্রাগস এবং কিছু নারী পাচার হবে। সেই সাথে আমরা এটাও খবর পেয়েছি আমাদের দেশের শত্রুরা আক্রমণ করতে চলেছে। এটা যদি আমরা থামাতে না পারি তাহলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তাই আমরা আপনাকে এখানে ডেকেছি। তাই নাকি? এত বড় খবর। আচ্ছা, যে আক্রমণ করবে তার কোনো ক্লু পেয়েছিস? আর এই কিডন্যাপিং অর্থাৎ মেয়ে পাচার করছে এবং ড্রাগস ডিলার করছে সে কে? ভাই, যে মেয়ে পাচার এবং ডান্স ডিলারের জড়িত আছে সেই ডিলারের নাম হচ্ছে হারপিট ডোঙ্গারা, আন্ডারওয়ার্ল্ড মোস্ট অফ দ্য ক্রিমিনাল। ওকে প্রায় চীন, জাপান, ইরাক, পাকিস্তান এসব দেশের পুলিশগুলো এই হারপিট ডোঙ্গারকে ধরার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ফাঁদ পেতেছে, কিন্তু তার হাতে অনেক বড় হওয়ায় তাকে কেউ ধরতে পারছে না। সে সবার দোয়াছোয়ার বাহিরে। তাই নাকি? ভ্যারি ইন্টারেস্টিং তো ব্যাপারটা। কিন্তু সে যদি চলে পাতায় পাতায়, আমি চলি ডালে ডালে, আর সে যদি চলে ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আমি সবসময় মাইন্ড গেম খেলতে ভালোবাসি, সেটা তোরা ভালো করে জানিস। আমি যা করি সে বুঝে ওটার আগেই সেই খেলাটা খতম করে দেই।
ভাই সবই ঠিক আছে, কিন্তু আমরা তাকে চিনব কিভাবে? কাজ করলে কেমন হয় ভাই? কীরকম? ভাই ওই হরপিট ঢুঙ্গারা এমনি তো আর এ শহরে আসবে না। নিশ্চয়ই তার এই শহরে অনেকগুলো ছেলেপেলে আছে বলে সেই শহরে ঢোকার সাহস পাচ্ছে। সো আমরা যদি একটা কাজ করি, সেটা হচ্ছে তার বিশ্বস্ত কয়েকটা ছেলেপেলেকে যদি আমরা তুলে আনি আমাদের গোডাউনে, তাহলে ব্যাপারটা কেমন হয়? সাব্বির ভাই আপনি একদম ঠিক বলেছেন, এটা ছাড়া আর কোনো উপায় নেই। কেননা আমরা তো হারপিট ঢুঙ্গারাকে আগে দেখিনি, সেই ক্ষেত্রে তার কয়েকটি ছেলেপেলেকে তুলে নিয়ে আসলে তাদের মুখ থেকে বের করা যাবে যে সে কখন কোথায় কিভাবে অ্যাকশন নিচ্ছে বা এসে দেখতে কেমন। রকি তুই একদম ঠিক বলেছিস, এটা ছাড়া আর কোনো উপায় নেই। ঈশান ভাই আমরা বলি কি এটাই সিলেক্ট করা হোক, আগে এই হার্টবিট ড্রুঙ্গার খেয়ে আগে ধরি, তারপর আমাদের এই বাংলার মাটি খেয়ে সে যার এত বড় কলিজা যে আমাদের দেশকে ধ্বংস করার জন্য কাছে লিপ্ত হয়, তার কলিজাটা আমরা বের করে আনবো। ওকে ঠিক আছে, তোরা যেহেতু সবাই বলছিস সেক্ষেত্রে ওই সারা জানুয়ারির বাচ্চাগুলোকে নিয়ে আয় যারা আমার এই বাংলার জমিনের মাযাত্রীদের কলঙ্ক করতে চেয়েছে। ওই হারপিট ঢোঙ্গাকার কলিজাটা আমি বের করে রাস্তায় কুকুরদের খাওয়াবো। আমাদের এই শহরে যতগুলো ছেলেপেলে আছে সবাইকে কাজে নামিয়ে দে, যাকে যেখানে পাবে সেখানে তাদেরকে একদম শুইয়ে দেবে। ওকে ভাই ঠিক আছে, তাহলে আমরা আমাদের পজিশনগুলো ঠিক মতো বুঝে নিই এবং আমি আমাদের ছেলেগুলোকে আমাদের সেক্টরগুলো বুঝিয়ে দেই। ভাই আরেকটা কাজ, সেটা হচ্ছে আমরা শুনেছি আমাদের দেশে আক্রমণ হতে চলেছে, কিন্তু আমরা জানি না যে আমাদের দেশে কে আক্রমণ করতে চলছে। সেক্ষেত্রে রকি আর আমাদের কিছু ছেলে পেলে সে হারপিট ডোঙ্গার লোকদের ধরে আনার চেষ্টা করুক, আর আমরা খুঁজে বের করার চেষ্টা করি কখন কোন সময় কে আমাদের দেশে আক্রমণ করতে চলছে। ভাই অনেক একদম ঠিক বলেছেন, এটাই আমাদের করা উচিত। ওকে ঠিক আছে, কথায় কখন কিভাবে কি ঘটনা ঘটে সেটা সব বুঝে নিবি সাব্বিরকে। আর তোদের কোনো বিপদ হলে যদি প্রয়োজন কাউকে ওপরে ওর টিকিট ধরিয়ে দিতে হয় তাহলে তাকে সেই টিকিটটা ধরিয়ে দিবি। নিজেদের জীবনে করে ঝুঁকি নিতে হবে না, তাদেরকে খুঁজে বের কর সেসব আগাছাগুলোকে যারা আমার পেছন থেকে বাঁশ মারে। ভাই তাহলে আমরা যেভাবে প্ল্যান করলাম সেভাবেই আমরা কাজটা সম্পূর্ণ করব। এখন তাহলে ভাই বাসায় যাওয়া যাক, না হলে ভাবি আবার সন্দেহ করবে। এমনিতেই কিন্তু ভাবি জানে না যে আপনি এসব কাজে এখনও জড়িত আছেন। সাব্বির তুই ঠিকই বলেছিস, তোর ভাবি দিন দিন অনেক ডেঞ্জারাস হয়ে উঠতেছে, কখন কি করে আমার উপরে তারই ঠিক নেই। এই শোন, তোরা সবাই তোদের মতো কাজ বুঝে নিস, আর সব সময় যা ঘটবে সেসব আপডেট সাব্বিরকে বুঝিয়ে দিবি। এবার তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। অন্যদিকে অনিক আর রনি নিজেদের কাজ বুঝে নিয়েছে, কিভাবে কখন কি করতে হবে। বাড়িতে পৌঁছতে না পৌঁছতে ফারিয়া বলে ওঠে, তোমার এখন বাড়িতে আসার সময় হচ্ছে? তোমার আজ হচ্ছে, তোমার একদিন কি আমার একদিন। আর সাব্বির ভাই আপনাকেও বলি হারি, খুব শীঘ্রই আপনাকে বিয়ে করাইতে হইবে, বুঝতে পারতেছি। কারণ আপনি যে এইভাবে ফড়িংয়ের মতো প্রজাপতির মতো তিরিং বিরিং করে ওড়াউড়ি করছেন, সেই জন্য বুঝি আপনার জন্য কাউকে আনতে হবে। তাছাড়া আমারও তো একটা সঙ্গীর প্রয়োজন, তাই না? সাব্বির তোর ভাবি তো ঠিকই বলেছে, তুই এভাবে এদিক ওদিক কী ছোটাছুটি করছিস? বিয়ের তো আর কম বয়স হয়নি, বিয়ে করে নিতে পারিস না? তোর ভাবি তোর জন্য একটা মেয়ে সিলেক্ট করেছে, তাই না জানো? সাব্বিরকে কালকে ওই মেয়েদের ছবি দেখাবা কেমন? আমি তাহলে এখন যাই, রুমে ফ্রেশ হয়ে, অনেক ক্লান্ত তো তাই। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? তোমার আজকে খবর আছে। কেমন তুমি বাসার বউ বাচ্চা রেখে বাইরে ঘোরাঘুরি করো? ইয়ে মানে জানো আমি আবার কি করলাম? ওখানে তো সাব্বির আছি, তাকে জিজ্ঞাসা করো না। এই বলে ঈশান সেখান থেকে চলে যায়। অন্যদিকে ফারিয়া সাব্বিরকে বলতে থাকে, ভাইয়া আপনি কি এটা ঠিক করতেছেন? আপনার বিয়ের বয়স হয়ে গেছে আর আপনি কি না ঢ্যাং ঢ্যাং করে বেড়াচ্ছেন। দাঁড়ান, আপনার ব্যবস্থা করতেছি আমি খুব শীঘ্রই। মানে ভাবি আসলে একটু কাজ করতে করতে দেরি হয়ে গেল। আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই, তুমি যাকে করতে বলবে আমি তাকেই বিয়ে করব। সত্যি? আমি যাকে বিয়ে করতে বলবো তুমি তাকে বিয়ে করবে? আচ্ছা, তাহলে আমার বান্ধবী মিষ্টিকে তোমার কেমন লাগে? মানে ওই আর কি, তোমার যা ইচ্ছে। আর কি ভাবি? এটা বলে সাব্বির লজ্জা পেয়ে যায়।
দৌড়ে তার নিজের রুমে চলে যায়। অন্যদিকে ফারিয়া হাসতে হাসতে বলে ওঠে, পাগল একটা, আমার বান্ধবীটাকেই কাজে লাগাতে হবে। এসব ভাবছে ফারিয়া। অন্যদিকে ঈশানের ছেলেগুলো সবাই হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে তাদের, যেসব অজ্ঞাত ব্যক্তিদের যারা জঘন্যতম অন্যায় করতে চলেছে, মেয়ে পাচার এবং ড্রাগস ডিলারকারী, সেই সব ব্যক্তিদের খুঁজে বেড়াচ্ছে হন্য করে। তারা অলিতে গলিতে যাকে যেখানে পাচ্ছে তাকে জিজ্ঞাসা করতেছে, যাকে যেখানে পাচ্ছে হারপিট টুঙ্গারার লোকদেরকে সেখান থেকে ধরে তুলে নিয়ে আসতেছে তাদের গোডাউনে। এরই মধ্যে প্রায় 10 থেকে 12 জনকে গোডাউনে নিয়ে চলে এসেছে। তারপর রকি সাব্বিরকে ফোন করে বলে ওঠে, হ্যালো, আসসালামু আলাইকুম সাব্বির ভাই। ভাই আমরা প্রায় 10 থেকে 12 জন হারপিট ঢুঙ্গারার দলের ছেলেপেলেগুলোকে তুলে নিয়ে চলে এসেছি আমাদের গোডাউনে। আপনারা কি আসতে পারবেন, নাকি আমরা নিজেরাই কাজটা সেরে ফেলবো? কি তোরা এত তাড়াতাড়ি তাদেরকে ধরতে পারলি? খুব ভালো কাজ করেছিস। আমরা খুব শীঘ্রই চলে আসব। তোরা এরই মধ্যে তোদের কাজ শুরু করে দে। আমরা শুধু গিয়ে গেমটা ওভার করব। খেলিস খতম। ঠিক আছে ভাই, আমরা তাহলে আমাদের গেমটা শুরু করে দিই। আপনি খুব শীঘ্রই চলে আসবেন। এই বলে রকি ফোনটা কেটে দেয়। তারপর সাব্বির গিয়ে ঈশানকে মেসেজ করে বলে ওঠে। ঈশান বিছানায় বসে ফোন চাপাচাপি করতেছিল। হঠাৎ স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় সাব্বির মেসেজ করেছে। তাই সে মেসেজটা ওপেন করে পড়তে শুরু করে। চলুন মেসেজে কী লেখা আছে সেটা আমরা শুনে আসি। ভাইয়া, রকি ফোন করে বলল যে হারপিট ঢোঙ্গার ছেলেপেলেগুলোকে ধরে এনেছে আমাদের গোডাউনে, তাই যেতে বললো। তো ভাইয়া তুমি কি যাবা নাকি আমি একাই যাব? লেখাটা পড়ে SMS ছোট্ট করে একটা মেসেজ করে বলে দেয়, গাড়ি বের করো। তারপর তারা দুজনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে গোডাউনের উদ্দেশ্যে। পৌঁছে যেতে না যেতে তাদের ছেলেপেলেগুলো গোডাউনের উপস্থিত হয়ে যায়। গোডাউনের ভেতরে গিয়ে সাব্বির বলে ওঠে, কোথায় সেই শালা জানোয়ারের বাচ্চাগুলো, শালা কুত্তার বাচ্চাগুলো কোথায়? এই রকি, কোথায় রে তুই? শালা কুত্তার বাচ্চাগুলোকে নিয়ে আয় আমাদের সামনে, দেখি তাদের কলিজাগুলো কত বড় হয়েছে যে আমাদের সাথে পাঙ্গা নেই। ভাই, শালা হারামজাদাগুলোকে ভেতরে বেঁধে রেখেছি চেয়ারের সাথে, চলুন আপনারা। তারপরে ঈশান আর সাব্বির গোডাউনের একটা রুমের ভেতরে যায়। সেখানে দেখতে পায় কয়েকটি ছেলেকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে এবং প্রচণ্ড মারধর করেছে। স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপর সাব্বির আর ঈশানকে 2টা চেয়ারে এগিয়ে দেয়। তারপর ঈশান ছেলেগুলোর সামনে বসে বলতে শুরু করে, আহা রকি, তোর কি একটু দয়া মায় নেই? এভাবে বেচারাদের কেউ মারে? আচ্ছা মেরেছিস তো মেরেছিস, কোনো কিছু বের করতে পেরেছিস কি? না ভাই, এত মারধর করার পরও কোনো কিছু বের করতে পারিনি। আমরা মারধর করে ক্লান্ত হয়ে গিয়েছি, আর তারা মার খেয়েও ক্লান্ত হয়নি। শালাগুলোর শরীরের চামড়াগুলো মনে হয় গন্ডারের চামড়া দিয়ে তৈরি। আমি জানতাম তোদের দ্বারা কোনো কিছুই হবে না। আরে বোকা, এত মারধর কেউ করে? ছোট 2টা কাজ করবি, দেখবি সুরসুর করে সব কিছু পেটের ভেতর থেকে তোকে বের করে দেবে। খুলে বলবে। তারপর ঈশান আর কোনো কথা না বলে পকেট থেকে কয়েকটা বিলেটের প্যাকেট বের করে টেবিলের উপর রাখে এবং প্যাকেটগুলো থেকে বিলেটগুলো খুলতে শুরু করে। তা দেখে ইরমান বলে ওঠে, তোরা কে রে? আমাকে চিনিস? তোরা জানিস আমি কার লোক? আমি কার লোক শুনলে তোরা ফ্যানটে হিসু করে ফেলবি। আর তোরা এসেছিস আমাকে তুলে। তোরা নিজের জীবন বাঁচাতে চাইলে আমাকে যে অবস্থায় যেখান থেকে তুলে নিয়ে এসেছিস সেখানে সেই অবস্থায় রেখে আয়। কেন রে, তোর কি মনে হচ্ছে, নাকি আমাদের দেখে তোর জোকার মনে হচ্ছে? রাইট, অ্যাবসলিউটলি রাইট, তুই ঠিক বলেছিস। তোদের সবাইকে দেখে জোকারই মনে হচ্ছে আমার কাছে। এটা শুনে যেন ঈশানের মাথায় রাগ উঠে যায়। কোনো কিছু কেউ বুঝে ওঠার আগে ঈশান ইমরানের কানের নিচে পরপর কয়েকটা চর বসিয়ে দেয়। চরের শব্দগুলো এত জোরে ছিল যে পুরো বিল্ডিংটা যেন থরথর করে কাঁপতেছিল। পুরো রুমটা যেন একদম নিস্তব্ধ হয়ে যায়। কারো মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। তারপর ঈশান বলতে শুরু করে, কোথায়, কখন তোর বয়স? মানে হারপিট ঢুঙ্গার মেয়ে পাচার এবং ড্রাগস ডিল করব? সত্যি করে বলবি তো এখান থেকে সোজা বেরিয়ে যাবি। তোকে কেউ টাচ পর্যন্ত করবে না। আর মিথ্যা বললে তো জানিসই তার শাস্তি কী হতে পারে।
আবে কে রে তুই যে তোর কাছে আমাকে কবিয়ত দিতে হবে? আমরা কখন কি করব তা কোনো কিছুই তোকে বলবো না। তুই কি করবি করে নে। সত্যি তুই বলবি না? তখন ইমরান চিৎকার দিয়ে বলে ওঠে, এই শালা জারাজের বাচ্চা, তোকে আমি বললাম না তুই আমার মুখ থেকে কোনো কথাই বের করতে পারবি না? এই কথাটা শুনে ঈশানের যে রাগটা আরও দুগুণ হয়ে যায়। রাগে তার পুরো শরীরটাই কাঁপছে, মনে হয় যে এক্ষুনি ফেটে যাবে। ঈশান তার রাগ কোনোভাবেই সামলাতে পারছেন না, তাই কোনো কিছু কেউ ভেবে ওঠার আগে ঈশান ইমরান সহ প্রায় 5 থেকে 6 জনের বেল্ট দিয়ে হাতের শিরা কেটে দেয়। মুহূর্তেই যেন পুরো রুমটা লাল রক্তে ছুঁয়ে যায় এবং ঈশান একের পর এক তাদের হাতে বেল্টের দিয়ে আঘাত করতে থাকে এবং এই পর্যায়ে তারা সেখানে মারা যায়। ঈশানের এরকম রূপ দেখে কেউ কোনো কিছু বলার সাহস পাচ্ছে না। তার পাশে বসে থাকা ইয়াস নামের আরেকটি ছেলের কাছে এগিয়ে এগিয়ে ঈশান বলতে শুরু করে, কী রে, তুই নিজে বলতে শুরু করবি নাকি তোকে 3rd ডিগ্রি দিতে হবে? ঈশানের এরকম কথা শুনে সেখানে আরও 5 জন বসে থাকা ভয়ে শেষ। তাদের জীবন যেন যাই অবস্থা। তাদেরকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে রকি। ছেলেপেলেগুলো এবার পেঁয়াজ ভয়ে ভয়ে বলতে শুরু করে, এটা শোনার সাথে সাথে ঈশান কম থেকে একটা 4 পয়েন্ট ক্যালিভারের রিভেল বের করে শট করে বুলেট ভরে দিল সেখানে বেঁধে রাখা সেই সব ছেলেপুলের গুলোর কপালে। এখন পুরো রুমটাই শুধু বুলেটের আওয়াজ পাওয়া যাচ্ছে, তাছাড়া আর কোনো আওয়াজই শোনা যাচ্ছে না। বুলেটের শব্দে যেন পুরো রুমটা একদম নিস্তব্ধ এবং শুনশান হয়ে গেছে। মুহূর্তেই তারা 5 জন সেখানেই মারা যায়। তারপর ঈশান বলে ওঠে, রকি, তোরা এদের লাশগুলোকে টুকরো টুকরো করে এমন জায়গায় ফেলে আসবি যেখানে কাকপক্ষীরা পর্যন্ত টের পাবে না, এবং তোরা তোদের মতো পজিশন নিয়ে নে। ঠিক রাত 12টায় তোরা সবাই সেখানে উপস্থিত থাকবি। আমি আর সাব্বির আমরা সময় মতো চলে আসবো। হি ইজ দ্য ক্লিয়ার? ওকে ঠিক আছে ভাই, শালাগুলাকে এমন জায়গায় ফেলবো যেখানে কাকপক্ষীরা পর্যন্ত টের পাবে না, আর আমরা আমাদের সময় মতো সেখানে পৌঁছে যাব। শুধু আপনারা ঠিক সময় মতো চলে আসেন। ওকে ঠিক আছে। এটা বলার সাথে সাথে সেখান থেকে ঈশান ও সাব্বির বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। অন্যদিকে রকি ও তার দলবল তাদের লাশগুলোকে টুকরো টুকরো করে কোনো এক অজ্ঞাত জঙ্গলে ফেলে আসে এবং নিজেদের পজিশনের জন্য বন্দুক, বিভিন্ন প্রকার অস্ত্র তারা সংগ্রহ করে নেয়। অন্যদিকে ঈশান ও সাব্বির বাসায় এসে ফ্রেশ হয়ে টানা একটা ঘুম দেয়। এখন রাত বাজে 12টা। ঈশান, সাব্বির, রকি, অনিক ও তার দলবল সবাই গার্লস স্কুলের পাশে যে গরুস্থানের রাস্তাটা আছে সেই চারিদিকে দিয়ে ঘিরে ফেলেছে শুধুমাত্র হারপিট টুঙ্গারায় তার দলবলকে ধরার জন্য। হঠাৎ 2 দিক দিয়ে 2টো কালো রঙের গাড়ি সেই জায়গায় উপস্থিত হয় এবং সেই গাড়িগুলোর পেছনে আছে 2টি করে ট্রাক। তারপর সেই গাড়ি দুটির ভেতর থেকে 2টি আগন্তুক বেরিয়ে আসে। আগন্তুক দুটির পরনে আছে, মাথায় আছে কালো রঙের ক্যাপ, মুখে রঙিন মাস্ক, পরনে লাল নীল চেক শার্ট, হাঁটুতে ছেঁড়া পায়ে কেচ। নিজেদের মধ্যে কথা বলতে থাকে এবং হ্যান্ডশেক করে যখনই গাড়িতে গিয়ে বসতে যাবে ঠিক তখনই কোথা থেকে যেন শুরু হয় বুলেটের শব্দ। এখন শুধু চারিদিক দিয়ে গোলাগুলি আর গোলাগুলিই হচ্ছে। হরিপিট টুঙ্গারা ও তার দলবল কোনো কিছু করে ওঠার আগেই নিমিষেই হরিপিট টুঙ্গারার লোকেরা সেখানে মারা যায় এবং হরিপিট টুঙ্গারা যখনই পালাতে যাবে তখনই ঈশান, সাব্বির, অনিক, রকি চারিদিক দিয়ে ঘিরে ফেলে ওকে। তারপর হরিপিট টুঙ্গারা ভয়ে ভয়ে বলতে শুরু করে, কে তোরা? আর তোরা আমাকে চারিদিকে ঘিরে রেখেছিস কেন? তোরা জানিস আমি কে? তোরা আমার লোকদের মেরেছিস, তোদের কাউকে আমি ছাড়বো না। শুধু এখান থেকে আমাকে একবার যেতে দে। শরীরে ছাগলের কথা, ছাগল যখন ছাড়া থাকে তখন খুব ছটপট করে। যখনই তার গলায় রশি বাঁধা পড়ে তখনই তার ইতরানি ঠান্ডা হয়ে যায়। ঠিক তোর অবস্থা হয়েছে এমনই। প্লিজ তোরা আমাকে যেতে দে। আমি আর কোনো দিন অন্যায় করব না। আমি এদেশ থেকে চলে যাচ্ছি।
আর এদেশের মাটিতে কোনো দিন পা রাখবো না। তোরা আমাকে একেবারের মতো ছেড়ে দে। আমি যত অন্যায় করেছি সব অন্যায়ের জন্য ক্ষমা চাচ্ছি। আমাকে তোরা যেতে দে, তোদের পায়ে পড়ি। চুপ শালা জানোয়ারের বাচ্চা, একদম কথা বলবি না। তুই আমাদের দেশে এসে আমাদের দেশ থেকে নারী পাচার করবি? তোর এত বড় কলিজা? তোকে এখানে মেরে এখানে পুঁতে দেবো রে। তুই জানিস না তুই কার শহরে ঢুকেছিস? তারপর আর কোনো কথা না বলে ঈশান পুরো 6টা বুলেট ভরে দেয় হরিপ্রীত টুঙ্গারার কপালের ঠিক মাঝ বরাবর। নিমিষেই হরিপ্রীত টুঙ্গারা সেখানেই মারা যায়। তারপর ঈশান বলে ওঠে, তোরা গাড়ি দুটো চেক করে দেখ কি আছে, দুটো চেক করে আমাদের গোডাউনে নিয়ে চল। ঈশানের কথা মতো সাব্বির গিয়ে একটা ট্রাক খুলে দেখে সেখানে টাকা ভর্তি পুরো ট্রাক। অন্য ট্রাক ছাপ খোলার সাথে সাব্বির যাকে দেখে সে তাকে দেখে সেখানে পুরো নিস্তব্ধ হয়ে যায়। কেননা হঠাৎ করে মিষ্টি দৌড়ে এসে সাব্বিরকে জড়িয়ে ধরে এবং ফুপিয়ে ফুপিয়ে বলতে শুরু করে, আপনি এখানে কি করে? আমিও তো বুঝতে পারছি না যে আপনি এখানে কিভাবে। আর আমরা আপনাদের বাঁচাতে এসেছি। আগে বাড়ি চলুন, তারপর আপনাকে সবটা খুলে বলবো। চলুন। তারা আমাকে একটা শপিং মল থেকে তুলে নিয়ে এসেছিল এবং এখানে একদিন ধরে আমাকে আটকে রেখেছে। আমি বাসায় যেতে চাই। চলুন প্লিজ, আমাকে বাসায় এগিয়ে দিন। তারপর সাব্বির সব মেয়েগুলোকে তাদের নিজ নিজ জায়গায় পৌঁছে দিতে বলে। মিষ্টিকে তার সাথে করে নিয়ে ঈশানের সামনে আসে আর বলে, ভাইয়া, ভাবির বান্ধবী মিস মিষ্টি, তাকেও এখানে তুলে নিয়ে এসেছিল এবং আমি বাকি মেয়েগুলোকে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দিতে বলেছি। আইসি শোনো, মিষ্টি এখানে যা যা হয়েছে তাই যেন একটাও ফারিয়া না জানে। তোমাকে আমি সব পরে খুলে বলবো। এখন চলো আমাদের সাথে আমাদের বাসায় যাবে। রকি, অনিক, তোরা পুরো জায়গাটা পরিষ্কার করে দিবি যেন এখানে একটা রক্তের ফোঁটা পর্যন্ত না থাকে। এটা বলার পর ঈশান সাব্বির আর মিষ্টি যখন পেছনে ঘুরে হাঁটা দেবে ঠিক তখনই মিষ্টি দেখতে পারে সাব্বিরকে কেউ একজন গুলি করতে যাচ্ছে। তখনই কোনো কিছু বুঝে ওঠার আগেই মিষ্টি গিয়ে সাব্বিরের পেছনে দাঁড়ায় আর সাথে সাথে মিষ্টির পেটে বুলেটের অফর করে দেয় আর মিষ্টি সেখানেই পড়ে যায়। বুলেটের শব্দ শুনতে পেয়ে সবাই পেছনে তাকিয়ে দেখতে পায় মিষ্টি সাব্বিরের পেছনে পড়ে আছে। তখনই সাব্বির আর কোনো কিছু না ভেবে যেদিক দিয়ে গুলিটা এসেছিল সেদিকে তাকিয়ে দেখতে পায় হরিপ্রীত টুঙ্গারা একটা লোক এখনও জীবিত আছে এবং সেই গুলিটা করেছে। সাব্বির আর দেরি না করে বন্দুক বের করে শট করে সে লোকটির কপালে পুরো 6টা বুলেট ভরে দেয়। দৌড়ে মিষ্টিকে কোলে করে নিয়ে গাড়িতে বসায়। এখন ঈশান ড্রাইভিং করছে আর সাব্বির মিষ্টির মাথাটা নিজের কোলে নিয়ে বলতে শুরু করে, এই মিষ্টি, তোমার কোনো কিছুই হবে না। আমি তোমার কোনো কিছু হতে দিব না, তুমি চিন্তা করো না। আমরা এখনই হসপিটালে পৌঁছে যাব। কিছুক্ষণের মধ্যে ঈশান ও সাব্বির হসপিটালে পৌঁছে যায়। তারপর তারা তাড়াহুড়ো করে ডাক্তার ডাকে মিষ্টিকে নিয়ে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। ডক্টর অপারেশন থিয়েটারের রুমে মিষ্টির অপারেশন করছে। অন্যদিকে ঈশান ফারিয়াকে এখানে আসতে বলে। সবাই এখন হসপিটালের বাইরে অপেক্ষা করছে। এভাবে কয়েক ঘন্টা পরেই অপারেশন সাকসেসফুল হয়। সবাই মিষ্টিকে দেখতে কেবিনেই যায়। তারপর সবাই অনেক কথা বলে এভাবে কেটে যায় বেশ কিছুদিন। এর মধ্যেই সাব্বির মিষ্টির জন্য অনেক কিছু করেছে, তার অনেক সেবা যত্ন করেছে। এভাবে দেখতে দেখতে পেরিয়ে যায় প্রায় 10 থেকে 15 দিন। অন্যদিকে, হ্যালো ভাই, আমরা তো তাকে খুঁজে পেয়েছি যে আমাদের দেশে আক্রমণ করতে চেয়েছিল। ভাই, এই কাজের সাথে এমপি জড়িত আছে। কি ওই শালা জানোয়ারের বাচ্চা এমপিকে তোরা খুঁজে বের কর। তাকে যেখান থেকে হোক, পারলে পাতাল থেকে হলেও খুঁজে বের কর, তারপর আমার সামনে নিয়ে আয়। ভাই, আমরা এমপিকে খোঁজার জন্য ছেলে পেলে লাগিয়ে দিয়েছি, কিন্তু এমপিকে কোথাও খুঁজে পাচ্ছি না। খবর পেলে আপনাকে জানাবো ভাই। এই বলে ফোনটা কেটে দেয় অনেক। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। এর মধ্যেই সাব্বির আর মিষ্টির বিয়ে হয়ে যায়। এখন বাসর ঘরে বউ সেজে বসে আছে মিষ্টি। অন্যদিকে ঈশান সাব্বিরকে নিয়ে আসে সাব্বিরের রুমের সামনে আর বলে ওঠে, ভাই, বিড়ালটা ভালো করে মারিস। আমার বিয়েটা এমনভাবে হয়েছে যে বাসরাতে বিড়ালটা মারতে পারিনি, বিয়ের কয়েক সপ্তাহ পর মারতে হয়েছে। তো তুই আর এই সুযোগটা হাতছাড়া করিস না রে ভাই, তোর জন্য শুভকামনা রইল।
এই বলে ঈশান সাব্বিরকে একটা ধাক্কা দিয়ে বাসর ঘরে ঢুকিয়ে দেয়। তারপর ঈশান সেখান থেকে চলে যায়। সাব্বির ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে খাটের দিকে। বউ সেজে খাটের মাঝ বরাবর বসে আছে মিষ্টি। সাব্বির মিষ্টির সামনে বসে এবং মিষ্টির মুখ থেকে ঘোমটাটা সরিয়ে দিয়ে কি মিসেস মিষ্টি, শেষ পর্যন্ত আমার বউ বানিয়েই ছাড়লাম। এটা বলে সাব্বির মিষ্টিকে বেসনায় ছুঁয়ে দিয়ে একে একে তার শরীর থেকে গয়না এবং আরও কিছু বললাম না, বাকিটা ইতিহাস। তারপর তারা ভালোবাসার অতল সাগরে ডুব দেয়, যেখানে শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি। পৃথিবীর সব সুখ যেন সেখানেই। এতটা ভালোবাসায় তারা মগ্ন হয়ে যায়। পরের দিন সকালে সবাই একসাথে ড্রয়িং রুমে খাবার খেয়ে সাব্বির আর ঈশান বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। তখনই সাব্বিরের ফোনটা বেজে ওঠে। ফোনের ওপাশ থেকে বলতে শুরু করে, হ্যালো সাব্বির ভাই, আমরা এই শালার এমপি বাচ্চাটিকে খুঁজে পেয়েছি। সে বর্তমানে সিলেটের একটা বৃহত্তম হোটেলে আছে। তাই নাকি? তোরা সবাই গোডাউনে চলে আয়, আমি আর ঈশান ভাই গোডাউনে এখনই চলে আসছি। ওকে ভাই, ঠিক আছে। তারপর ঈশান আর সাব্বির গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে গোডাউনের উদ্দেশ্যে। সেখানে গিয়ে তারা বলতে শুরু করে, অনিক, তুই কি শিওর যে ওই সালে এমপি সিলেটের বৃহত্তম হোটেল অবস্থান করেছে? যদি এই কথা সত্যি হয় তাহলে কালকে আমরা রওনা দেব। আমাদের জ্যাক প্যালেন্ট হেলিকপ্টারগুলো রেডি করবি। ওকে ভাই, ঠিক আছে। আমি সব হেলিকপ্টারগুলো এক জায়গায় করতেছি এবং সব ছেলেগুলোকে আমি আমাদের গোডাউনে চলে আসতে বলি। কাল সকালে আমরা রওনা দেব তাহলে আমাদের মিশনের উদ্দেশ্যে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, তুই একদম ঠিক বলেছিস। আমরা কাল সকালেই রওনা দেব আর ওই সালে এমপির খেল খতম করব। এটা বলে তারা চলে আসে বাড়িতে। অন্যদিকে অনেক সব হেলিকপ্টার এক জায়গায় করে এবং তাদের সকল ছেলেগুলোকে গোডাউনে নিয়ে আসে। অন্যদিকে ঈশান আর সাব্বির বাড়িতে ঢোকার সাথে সাথে মিষ্টি বলে ওঠে। মিষ্টির মুখে ফারিয়ার কথা শুনে ঈশান অনেকটাই ঘাবড়ে যায় আর ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, তুমি এসব কি বলছো ফারিয়ার? কিছুই হয়নি তো? তার কি হয়েছে আমাকে খুলে বলো প্লিজ। কি ব্যাপার মিষ্টি, তুমি কোনো কিছু বলছো না কেন? এভাবে চুপ করে আছো কেন? ভাবির কি হয়েছে বলো। ভাইয়া, আপনি উপরে যান আর ভাবির মুখ থেকে নিজেই শুনে নিন। আর তুমি এখানে থাকো, তোমার এখনও আমি ক্লাস নেব। ওকে ঠিক আছে, তোমরা থাকো, আমি ফারিয়ার কাছে গিয়ে তার কি হয়েছে দেখি। তারপর ঈশান এক দৌড়ে ফারিয়ার রুমে চলে যায়। রুমে গিয়ে ফারিয়াকে বলতে থাকে কান্না করতে করতে, এই ফারিয়া, তোমার কি হয়েছে? মিষ্টি কি এসব বললো? কি হয়েছে জান বাকি? প্লিজ আমায় বলো, তুমি শুয়ে আছো কেন এই অসময়ে? ধুর পাগল, তুমি এভাবে কান্না করতেছো কেন? আমার কিছুই হয়নি, তোমার জন্য একটা নতুন সারপ্রাইজ আছে। পাগল, এভাবে কেউ কান্না করে? তারপর ফারিয়া ঈশানকে তার পাশে বসে ঈশানের দুটি হাত নিজের পেটে রেখে বলতে শুরু করে, এই যে আমার পেটের ওপরে হাত রেখে তোমার কি মনে হচ্ছে? পাগল, আমি আজকে রান্নাঘরে গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। তারপর আমাকে মিষ্টি তুলে ঘরে নিয়ে আসছে। তারপর ডাক্তার ডেকে নিয়ে আসে। বলে ডাক্তার কি বলেছে জানো? আমি নতুন করে মা এবং তুমি নতুন করে বাবা হতে চলেছো। এই খবরটা শোনার সাথে সাথে ঈশান ফারিয়ার পেটের ওপর থেকে কাপড়টা সরিয়ে দিয়ে পেটের মধ্যে অসংখ্য চুমু খেতে থাকে এবং ফারিয়ার সারা শরীরে চুমু খেতে থাকে। ঠোঁটে মুখে চুমু দিয়ে একদম ভরপুর করে দেয় আর বলে ওঠে, সত্যি আমি আরও বাবা হতে চলেছি। পাগল, তুমি সত্যি বাবা হতে চলেছো আর ধ্রুব হতে চলেছে ভাইয়া। এরপর তারা আর কোনো কথা না বলে ঈশান ফারিয়াকে বিছানায় শুইয়ে দিয়ে ঈশান ফারিয়ার বুকের ওপর মাথা রেখে তার সাথে দুষ্টুমি করতে থাকে। অন্যদিকে সাব্বির মিষ্টিকে বলে ওঠে, কি ব্যাপার মিষ্টি, তুমি আমার দিকে এভাবে এগিয়ে আসছো কেন? আর ভাবি কি হয়েছে সেটা বলো। তারপর মিষ্টি সাব্বিরকে সোফায় বসিয়ে বলতে শুরু করে, আরে ধুর পাগল, আজ ফারিয়া রান্না করতে গিয়ে রান্নাঘরে অজ্ঞান হয়ে যায়। তারপর আমি তোমাদের অনেক ফোন করি, কিন্তু তোমার ফোনটা সুইচ অফ আর ভাইয়া বাসায় ফোনটা রেখে যায়। তারপর আমি আর কোনো কিছু না ভেবে ডাক্তারকে বাসায় নিয়ে আসি। তারপর ডাক্তার সাহেব বলে
কি জানো, ফারিয়া নতুন করে মা হতে চলেছে, আর ভাইয়া হতে চলেছে বাবা, সাথে তুমি চাচ্ছু আর আমি মামুনি। কি সত্যি ভাবি আবার মা হতে চলেছে? সবই তো বুঝলাম, কিন্তু আমি কবে বাবা হব? দুষ্টু কোথাকার, এভাবে কেউ বলে? আমার বুঝি লজ্জা করে না? তাই নাকি? খুলে বাবালে, আমার জানটা বুঝি লজ্জা পায়। চলো আজকে নতুন করে তোমার সব লজ্জা ভেঙে দিব। এটা বলে সাব্বির মিষ্টিকে কোলে করে তাদের বেডরুমে নিয়ে যায়। তারপর মিষ্টিকে বিছানায় শুইয়ে দিয়ে সাব্বির মিষ্টির উপরে উঠে মিষ্টির ঠোঁটজোড়া দখল করে নেয়। তারপরে ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে। আস্তে আস্তে হারিয়ে যায় ভালোবাসার অতল গহীনে। আর কিছু লিখলাম না, বিয়ের পর সেটা নিজেরাই বুঝে নিন যে বিয়ের পর কি কি হয়। পরের দিন সকালে মিষ্টি কিচেন রুমে ব্রেকফাস্ট বানাচ্ছে। অন্যদিকে সবাই ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসে ব্রেকফাস্ট করতে। আজকে ফারিয়া কিচেন রুমে যায়নি, কারণ একটু অসুস্থ, তাই মিষ্টি একাই সব করেছে। সবাই ব্রেকফাস্ট করে নেয়। তারপর মিষ্টি থালা বাসনগুলো কিচেনের রুমে রাখতে যায়, আর ফারিয়া তার নিজের রুমে চলে যায়। তখন সাব্বির বলে ওঠে, ভাই আজকে তো আমাদের ওই শালা এমপির বাচ্চাটাকে ধরতে যাওয়ার কথা। আমি বলি কি আপনি বাসায় থাকেন, ভাবি তো অসুস্থ তাই না? আমি আর আমাদের ছেলেগুলো যাই, ইনশাআল্লাহ আমরা তাকে তার যোগ্য শাস্তি দিতে পারবো। না সাব্বির, এটা হয় না। এটাতে অনেক বড় গ্যাগের লিডাররা আছে, যেখানে আমি তোকে একা যেতে দিতে পারি না। তোর সাথে আমিও যাব। আর তোর ভাবি ইনশাল্লাহ এখন অনেকটা সুস্থ আছে। তুই সব কিছু রেডি কর, আমরা এখনই বেরিয়ে পড়বো। ঠিক আছে ভাই, আমাদের সব কিছু রেডি, তাহলে আমি গাড়ি বের করছি, তুমি আসো। তারপর ঈশান গিয়ে ফারিয়ার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দেয় সিলেটের উদ্দেশ্যে। এখন আকাশে উঠেছে প্রায় 7টা হেলিকপ্টার। সেগুলো ঈশান নিজের টাকায় কিনেছে। হেলিকপ্টারগুলোতে প্রায় তাদের লোক সংখ্যা আছে 2 থেকে 3 হাজার। কয়েক ঘন্টার মধ্যেই তারা সিলেটের সেই বৃহত্তম হোটেলে পৌঁছে যায়, যেখানে গিয়ে সাব্বির রিসেপশনে গিয়ে বলতে শুরু করে, হ্যালো ম্যানেজার সাহেব, আপনার কাছে একটা সাহায্য চাই, ছোট্ট একটা ইনফরমেশান। এখানে ইকবাল জাহেদ এমপি কোন রুমে উঠেছেন সেটা একটু কি আমরা জানতে পারি? তার সাথে একটা আর্জেন্ট মিটিং অ্যাটেন্ড করার কথা ছিল আমাদের। শিওর স্যার, 2 মিনিট অপেক্ষা করেন, আমি এখনই রেজিস্টার খাতাটা দেখে আপনাদের বলতেছি। হ্যাঁ একটু দেখান প্লিজ। তারপর ম্যানেজার সাহেব রেজিস্টার খাতা বের করে দেখতে পায় আর বলে ওঠে, আই অ্যাম রিয়েলি সরি স্যার, আমরা খুব দুঃখিত। এমপি জাহিদ ইকবাল কয়েক ঘন্টা আগে আমাদের হোটেলের সব হিসাব সম্পূর্ণ করে তিনি এখান থেকে বেরিয়ে যান। হোয়াট? আপনি এটা কি বলছেন? ভাই আমাদের মনে হয় ওই শালা এমপি বুঝতে পেরেছিল যে আমরা এখানে তাকে ধরতে এসেছি, বা তার দলের ছেলেপেলাগুলো তাকে ইনফরমেশন দিয়ে দিয়েছে। এখন কি করব? আচ্ছা ম্যানেজার সাহেব, আমরা কি তার রুমটা চেক করতে পারি প্লিজ? জি স্যার, অবশ্যই, আসুন আমার সাথে। তারপর হোটেলের ম্যানেজার তাদের সবাইকে এমপির যে রুমে ছিল সেই রুমে নিয়ে যায়। সেখানে সবাই গিয়ে বিছানার উপরে একটা ল্যাপটপ দেখতে পায়। তারপর সেই ল্যাপটপটি সাব্বির ওপেন করতে দেখতে পায়। কিরে, নিজেকে খুব বড় মাস্টার মনে করেছিলিস, খুব বড় পাওয়ারফুল। তোকে বলেছিলাম না এবার অপমানের প্রতিশোধ আমি নিবই। এটা ছিল আমার একটা ছোট্ট চাল তোকে এখানে আনার। তুই তো বড্ড বড় ভুল করলি, নিজের বউ বাচ্চার কথা ভুলে গিয়ে শুধুমাত্র আমাকে ধরার জন্য সিলেট চলে গেলি। তোর জন্য আমার খুব আফসোস হচ্ছে রে। এখন কি করে তোর বউ বাচ্চাকে বাঁচাবে? এটা দেখে যেন ঈশানের মাথায় প্রচণ্ড রাগ উঠে যায়, তাই কোমর থেকে পিস্তলটা বের করে ওপরের দিকে একের পর এক গুলি করতে থাকে। তারপর কিছুক্ষণের মধ্যেই সাব্বিরের ফোনে একটা ভিডিও আসে, যেটাতে স্পষ্ট দেখা যাচ্ছে ফারিয়া, ধ্রুব ও মিষ্টিকে একটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে। সাথে ঠিকানা টেক্সট করে দেওয়া হয়েছে যে কোথায় ঈশানকে যেতে হবে। তারপর তারা আর সেখানে এক মুহূর্ত দেরি না করে হেলিকপ্টার করে আবার ব্যাক করে তাদের নিজ গন্তব্যে। কয়েক ঘন্টার মধ্যে ঈশান বাসায় এসে পৌঁছে যায়। বাসার ভেতরে ঢুকে দেখে বিভিন্ন জায়গায় কাচের টুকু, পুরো ঘরটা যেন ভেঙে তুড়ে তছনছ হয়ে আছে। তারপর ঈশান আর দেরি না করে সেই ঠিকানা অনুযায়ী তার ছেলেপেলেদের নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সেই জায়গায় তারা পৌঁছেও যায়। পুরো জঙ্গলটা ঘিরে ফেলে। জঙ্গলের পোড়া বাড়ির ভেতরে আছে এমপির চলাফেরাগুলো।
তারপর ঈশান বলে ওঠে, তোমরা সবাই এখানে থাকো। মেসেজে লেখা ছিল যেন আমি একা আসি, তাই এখন তোমরা গেলে তাদের বিপদ হতে পারে। সমস্যা নেই, ভেতরে কী কী হচ্ছে না হচ্ছে সেটা তোমরা সবাই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। আমার কাছে একটা ছোট্ট ক্যামেরা আছে যেটার মাধ্যমে তোমরা সবাই দেখতে পারবে তার লোকেরা কোথায় কখন কীভাবে পজিশনে আছে, এবং কোনো বিপদ হয়ে ওঠার আগেই তোমরা হঠাৎ করে অ্যাকশন নেবে। গেটস ইজ রেডি। তারপরে ঈশান আর কোনো কিছু না বলে সোজা পোড়াবাড়ির ভেতরে যায়। ভেতরে ঢুকে ঈশান দেখতে পায় তাদের তিনজনকে একসাথে চেয়ারে বেঁধে রেখেছে। পাশেই এমপি বসে ড্রিঙ্কস করছে। এমপি ঈশানকে দেখে বলে ওঠে, আসো আসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তোরা কি দেখছিস? তাকে গিয়ে চেয়ারের সাথে বেঁধে ফেল। তারপর এমপির কথা মতো তারা ছেলে বলে ঈশানকে একটা চেয়ারের সাথে বেঁধে ফেলে। তারপর এমপি ঈশানের সামনে এগিয়ে গিয়ে বলতে শুরু করে, আজকে তোকে বোঝাবো এই ইকবাল জাহিদ এমপি কি করতে পারে। তারপর এমপি নিজের পা থেকে একটা জুতো খুলে ঈশানের গালে পরপর অনেকগুলো থাপ্পড় মারে। এখনই ঈশানের গাল ফেটে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। রক্ত যেন ঈশানের পুরো শার্ট ভিজে গেছে। তা দেখে ফারিয়া বলে ওঠে, প্লিজ তোমরা ওকে ছেড়ে দাও, ওর বদলে আমাকে মারো প্লিজ। তোমরা আর ওকে মেরো না, আমি আর সহ্য করতে পারছি না। কিরে, তোর জন্য তো দেখছি তোর বউয়ের অনেক দরদ। আমি আবার মহিলাদের গায়ে হাত দেই না। আগে তোকে মারিস, তারপর তোর বউ বাচ্চার সাথে হিসাবটা মেটাবো। এটা বলে যখনই এমপি ঈশানের মাথায় গুলি করতে যাবে ঠিক তখনই কোথা থেকে যেন রকেটের মতো বুলেটের শব্দ আসতে থাকে। মুহূর্তে যেন এমপির সব ছেলেপেলেগুলো সেখানেই মরে ছাই লাগে যায়। চাঁদ দেখে শুধু ছাড়া আর কোনো কিছুই শোনা যাচ্ছে না। কিছুক্ষণের মধ্যে এমপির সব ছেলেপেলে সেখানেই মারা যায়। এমপি তারপর পালাতে গেলে সাব্বির সবাই তাকে ঘিরে ফেলে। অনেক গিয়ে ঈশানের বাঁধন খুলে দেয়। তারপর ঈশান গিয়ে এমপির বুক বরাবর একটা লাথি মারে আর বলে ওঠে, তোকে বলেছিলাম না আমি যাকে ধরি তার উপর থেকে নিচ পর্যন্ত সব শেষ করে দিই। তোকে আমি একটা সুযোগ দিয়েছিলাম ভালো হওয়ার, সেটা তুই কাজে লাগাতে পারলি না, তাই তোকে এখন উপরের টিকিটটা ধরাতে হবে। গুড বাই, হ্যাপি জার্নি। এটা বলার সাথে সাথে রকির কাছ থেকে একটা ছুরি নিয়ে এমপির গলার ওপরে ধরে শরীর থেকে মাথাটা এক টানে আলাদা করে ফেলে। মুহূর্তেই এমপি সেখানে ছটফট করতে করতে পরপারে পাড়ি জমায়। পুরো রুমটা যেন এখন লাল রক্তের বন্যা বয়ে যাচ্ছে। তারপর ঈশান গিয়ে ফারিয়া আর ধ্রুবকে জড়িয়ে ধরে। অন্যদিকে সাব্বির গিয়ে মিষ্টিকে জড়িয়ে ধরে। আর তারপর ঈশান বলতে শুরু করে, চলো চলো সবাই বাসায় চলো, তোমাদের কারো কোনো কিছু হয়নি তো? আমাদের কোনো কিছুই হয়নি। দেখো তোমার মুখ দিয়ে কত রক্ত বের হচ্ছে। তোমাকে আর কতবার বলবো যে এইসব কাজ তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। দেখো আমি অন্যায় সহ্য করতে পারি না। যে অন্যায় করে আর যে অন্যায় সহ্য করে তারা সমান দোষী। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। তারপর তারা সবাই বাড়িতে চলে আসে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। এখন ফারিয়া 6 মাসের অন্তঃসত্ত্বা। এইভাবে তাদের চলছে সুখের জীবন। তাদের এই সুখের জীবনে আসে তাদের নতুন এক অতিথি। তাদের এরকম ভালোবাসা যেন অবিরাম থাকে, এই কামনা করে এই গল্পটি এখানেই সমাপ্ত করলাম। গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই এই চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।